ভিউয়ার্স, চলছে সাইকিউ অর্গানাইজেশন প্রেজেন্স ন্যাশনাল মাদার্স ডে ক্যাম্পেইন মায়ের সাথে মায়ের পাশে। আমাদের নিয়মিত ধারাবাহিক লাইভ সেশনের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেখকদের ভাবনায় মানসিক স্বাস্থ্য। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন যথাক্রমে সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর, রবি টেলিভিশন স্কুল। সাথে আছেন কিঙ্কর আহসান, রাইটার অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর অফ এডিএ। এবং আমাদের সাথে আর কিছুক্ষণ পরে আরেকজন গেস্ট জয়েন করবেন, ডন সামদানি। আমরা তার জন্য অপেক্ষমান আছি। এবং ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে জয়েন করছেন প্লিজ আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমরা জানি যে করোনার পাশাপাশি আরো একটি দুর্যোগের মোকাবেলা আমরা মাত্রই করলাম। সবকিছু মিলিয়ে আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু মানসিক স্বাস্থ্য, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবগুলো বিষয়ে আমাদের অতিথি যারা আজকে আছেন তাদের আলোচনার মাধ্যমে আমরা একে একে শুনবো এবং আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো উত্তরের মাধ্যমে আমরা সেগুলো আস্তে আস্তে জানতে পারবো। সো প্লিজ আপনারা আপনাদের প্রশ্নগুলো নিয়ে প্রস্তুত থাকুন। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলো পৌঁছে দিয়ে সবাই মিলে আমরা মানসিক স্বাস্থ্যের বিষয়টি কিভাবে ভালোভাবে চর্চা করা যায়, মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখা যায়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো, শুনবো। চলুন আমরা শুরু করি। সরাসরি চলে যাচ্ছে আমাদের গেস্ট, প্রথমে সাদমান সাদিকের কাছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বেশ ভালো লাগছে। জি ভাইয়া, ভাইয়া আপনার কাছে প্রথম প্রশ্ন দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গেস্টের সাথে গ্রিট শেয়ার করার জন্য। আপনি শুরুতে আমাদেরকে বলবেন যে একজন লেখক হিসেবে, যেহেতু আজকে আপনাদের লেখকদের ভাবনা মানসিক স্বাস্থ্য আমাদের আলোচনার বিষয়বস্তু, একজন লেখক হিসেবে আপনি প্রথমে কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন মানসিক স্বাস্থ্যটা কেমন হওয়া উচিত? শুনবো প্রশ্নের উত্তর। তার আগে আমরা একটু গ্রিট শেয়ার করে নিই। কিঙ্কর আহসান ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন আপনি? হাই ভাইয়া, ভালো আছি। একটু ঠান্ডার প্রবলেম আছে, বাট মনে হচ্ছে না ভয়ঙ্কর বা বাজে কিছু। দেখা যাক। সাদমানের সাথে আড্ডা দিচ্ছি, তোমার সাথে আড্ডা দিচ্ছি, তো আজকে ভালো সময় যাবে। লেটস সি। ঠান্ডার বিষয়টা খুবই কমন একটি বিষয়, কারণ যেহেতু গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আবহাওয়ার একটা বড় ব্যাপার, আমাদের অনেকের সাথে এরকমটা হচ্ছে। আশা করছি যে আমরা সবাই বিষয়টি হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে আমরা নিব। প্রবলেম আছে, শুনতে পাচ্ছ না? জি, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম একজন লেখক হিসেবে কি চিন্তা করে রাখি। জি, মানসিক স্বাস্থ্যের বিষয়টি আপনি কোন প্রেক্ষাপট থেকে চিন্তা করেন? আচ্ছা, আমি তো মূলত নন ফিকশন লিখি, যে আপনার পার্সোনাল হেয়ার সেলফ ডেভেলপমেন্ট। সো এক্ষেত্রে আমার মনে হয় কিছু জিনিস আমরা বইতে মেনশন করেছিলাম, যে হেলথ হ্যাকস এটসেট্রা। সো আমাদের দেশে অনেক সময় আমরা জাস্ট হাসেল একটা এনভায়রনমেন্টে প্রমোট করি, যে হ্যাঁ পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, বাট মেন্টাল যেটা হেলথের যেটা দরকার আছে, এটা দিয়ে যে মানুষ অনেক দূরে যেতে পারে, কিংবা অনেকের ক্ষেত্রে হয়তো বা সাকসেসের ক্ষেত্রে এই একটা ব্যারিয়ার কাজ করছে, এটা অনেক সময় আমরা নোটিস করি না। তো অ্যাটলিস্ট একটা জিনিস এখন ভালো, যে মানুষ দিন দিন সচেতন হচ্ছে, এবং আমরা চাচ্ছি যতটা মানে সার্টেলি পরোক্ষভাবে জিনিসটা মানুষকে শেখানো যায়। ফর এক্সাম্পল, হয়তো বা আমরা মেন্টাল হেলথ শিখালাম বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার দিয়ে, কিংবা আমরা শিখালাম হচ্ছে বিভিন্ন পার্সোনালিটি টেস্ট দিয়ে, যে আমি রিসেন্টলি 2টা পার্সোনালিটি টেস্ট পুরো লাইভ স্ট্রিম করে দেখিয়েছি সবাইকে। সো জিনিস হচ্ছে, আমরা যদি ডিরেক্ট মানসিক স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলি, মনে হয়তো মানুষের একটা ব্যারিয়ার কাজ করে, যে আরে মেন্টাল হেলথ মানে তো পাগলাদের জিনিস, এটা তো পাবনার জিনিস। বাট আমরা যদি ইনডাইরেক্টলি আরো ইন্টারেস্টিং ভাবে সাইকোলজি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে হয় আমরা মানুষকে মেন্টাল হেলথ নিয়ে আরো ইজিলি সচেতন করতে পারবো। সো এই একটা চিন্তা ভাবনা সবসময় থাকে, যে কিভাবে মানুষকে মেন্টাল হেলথের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো পরোক্ষভাবে তাদের জীবনে তুলে ধরা যায় আর কি। থ্যাংক ইউ ভাইয়া। অর্থাৎ আপনি বললেন যে আপনার যে লেখনীগুলো আছে, আপনি যেগুলো পাবলিশ করেছেন, অল আর মেবি নন ফিকশন। আপনি মেইনস্ট্রিম থাকেন, সব নন ফিকশন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চেষ্টাটুকু যেভাবে শেখানোর চেষ্টা করছেন বা শেয়ার করার চেষ্টা করছেন, সেই বিষয়টি শেয়ার করেন আমাদের সাথে। আমরা ধীরে ধীরে আরো হচ্ছে অ্যাডভান্স লেভেলের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য আপনাদের চিন্তা, আপনাদের লেখনী এবং আপনারা কি ফলো করেন ব্যক্তিগত জীবনে এই সময় বিশেষত, সেগুলো সবই শুনবো। তার আগে হচ্ছে ফিরে যাচ্ছি কিঙ্কর ভাইয়ের কাছে। কিঙ্কর ভাইয়া, হ্যাঁ, আমরা আজকে খুবই লাকি যে আমাদের মাঝে নন ফিকশন এবং ফিকশন বোথ রাইটার্স আর প্রেজেন্ট অ্যামং উইথ আস। একজন নন ফিকশন রাইটারের পার্সপেক্টিভ থেকে আমরা শুনবো এবং হচ্ছে একজন ফিকশন রাইটারের পার্সপেক্টিভ থেকে আমরা শুনবো। তার আগে আমাদের সাথে ডন সামদানি ভাই জয়েন করার কথা ছিল, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, তিনি চলে আসছেন। ভাই আপনারা আমরা একটু ভাইকে নিয়ে নিন স্ক্রিনে। হ্যাঁ, অবশ্যই। শিওর। আসসালামু আলাইকুম ডন ভাই। কি খবর সাদমান? ভাই, আসসালামু আলাইকুম ডন ভাই। হাই।
আমি তো তোমার কি বলে ইন্টারনেট কবলিত নিকেতনে হিট মানে করার পর বৃষ্টির পরের দিন যা হয় আর কি। না এখানেও কিন্তু সবার কথা আটকে আটকে আসতেছে, এটা কি মানে হ্যাঁ আমি হ্যাঁ আটকে হ্যাঁ, ওভারঅল আটকানো? আমি ক্লিয়ার গতকাল শুনতে থেকে পাচ্ছি একটু সবারটা। ঝামেলা হচ্ছে। আমি শুনতে পাচ্ছি সবারটা স্পষ্ট ভাবে, আমারটা শুনতে পাচ্ছেন আপনারা স্পষ্ট? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার আমি ক্লিয়ার। আমি শুনতে পাচ্ছি বাট একটু একটু বাফা হালকা, তার মানে আমারই মনে হয় 4G তে নো মনে হয় ওয়ারিজ। অলরাইট, এই প্রসঙ্গে একটু সবার সাথে শেয়ার করে রাখতে চাই, আজকে যেহেতু গতকালকে আমাদের বেশ বড় একটা ঝড়ের মুখোমুখি আমরা হয়েছি সারা দেশ, এবং সেটি মোটামুটি বেশ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দেশের অনেক জায়গায় হচ্ছে এখনো বিদ্যুৎ সংযোগ নেই, দেশের অনেক জায়গায় এখনো ইন্টারনেট সংযোগটা ঠিকঠাক মতো নেই। এই কারণে অনেক জায়গায় হচ্ছে আমাদের রেগুলার আমরা যে স্ট্রিমিংটা বা লাইভ সেশন গুলো খুব স্মুথলি দেখতে পারি, সেখানটায় খানিকটা ইন্টারাপশন হতে পারে। তবে সেই জিনিসটা হচ্ছে আপনারা সবাই বুঝবেন, এবং আমাদের দিক থেকে কোনো টেকনিক্যাল এরর থাকলে সেটার জন্য আগেই হচ্ছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের মূল আলোচনা। ভিউয়ার্স, শুরুতেই বলেছিলাম আমাদের সাথে আরো একজন গেস্ট আজকে জয়েন করবেন, তিনি হচ্ছেন ডন সামদানি ভাইয়া, আমাদের সকলের প্রিয়, আমাদের খুব শ্রদ্ধেয় একজন বড় ভাইয়া, তিনি আমাদের মাঝে মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভাই, আমরা কথা বলছিলাম, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল লেখকদের ভাবনায় মানসিক স্বাস্থ্য। নিজেও একজন লেখক। আমরা সাদমান সাদিক ভাইয়ের কাছ থেকে মাত্র শুনে কেবলই কিঙ্কর হাসান ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে হচ্ছে আপনি আমাদের মাঝে এসে জয়েন করেছেন। আমরা আপনাকে পেয়ে বেশ খুশি হলাম। তো ভাই, আপনি পারমিট করলে হচ্ছে আমরা কিঙ্কর হাসান ভাইয়ের কাছে যে প্রশ্নটি আলোচনা করছিলাম সেটি নিয়ে ফিরে যেতে পারি। না না প্লিজ, আমার তো আমি পারমিট করা তো কেউ না ভাই, প্লিজ আপনারা কন্টিনিউ করেন। না ভাই, আপনি আমাদের সিনিয়র মোস্ট এখানে। অলরাইট, সিনিয়র জুনিয়র না, যখন একটা প্রোগ্রামে 3টা গেস্ট আসে তখন তিনোটা গেস্টই সমান, নাহলে তিনোটা গেস্ট আসতোই না প্রোগ্রামে। সো এখানে সিনিয়র জুনিয়র, বেশি জানে কম জানে, বয়স কম বেশি এগুলো কোনো কিছু না, সবাই এক। প্লিজ আপনারা কন্টিনিউ করেন। কিঙ্কর ভাইয়া, একজন হ্যাঁ। ফিকশন রাইটার হিসেবে নিশ্চয়ই আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনার লেখনীর মাঝে ফুটে ওঠাটা, উপস্থাপনটা অবশ্যই ভিন্ন, ব্যতিক্রম। আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো, আপনার মেঘডুবি, মেঘবড়া, রাজতন্ত্র, বিবিয়ানা, এরকম আরো অনেক পপুলার অনেক রাইট আপস আছে আপনার। তো আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা আপনি আপনার কোনো লেখনীতে ইতিমধ্যে প্রকাশ করেছেন কিনা, বা কি ভাবছেন আপনি সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, প্রথমত একটু যে জায়গাটা বলি সেটা হচ্ছে লেখক হিসাবে আসলে মানসিক স্বাস্থ্য না, একজন মানুষ হিসাবে আমি মনে করি যে মানসিক স্বাস্থ্য যে বিষয়টা সেটা আসলে খুব জরুরি। আমরা আসলে পুরো বিষয়টাকে খুব নেতিবাচক ভাবে দেখি। যেমন আমি ছোট্ট করে একটু বলি, আমার বইমেলার মধ্যে মনে পড়ে আমি আমার স্টল থেকে বের হয়ে ঘুরে ঘুরে তাম্রলিপির দিকে যাচ্ছিলাম, এবং আমি দূর থেকে দেখছিলাম যে সাদমান দৌড়ে যাচ্ছে, সাদমানের হাতে অনেকগুলো বেলুন, এবং সাদমান ছবি তোলার চেষ্টা করছে। আমি আসলে দৌড়ে মানে কে এই মানুষটা কি করছে এটা দেখার জন্য একটু দৌড়ে যাই, এবং দেখি যে খুব উৎফুল্ল সাদমান, ওর নিজের একটা বই এসেছে, ওর অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত, অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত অনেকে, ও সবকিছু মিলিয়ে না খুব পজিটিভ ভাবে কিভাবে বেলুন দিয়ে দূর থেকে একটা ছবি তোলা যায় সেইটা চেষ্টা করছে, এবং এটা আবার আরো 4-5 জন ঘিরে চেষ্টা করছে যে এই কাজটা কিভাবে সমাধা করা যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা সাদমান কিভাবে করে, সাদমান প্রত্যেকটা জিনিসের সময় এত এনার্জেটিক কিভাবে থাকে। সেম গোস টু আয়মানের ক্ষেত্রেও এই জিনিসটা আসলে হয় যখন একটা মানুষ পজিটিভ থাকে। পজিটিভিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো কিছুই যদি নেতিবাচক ভাবে নেই তখন আমাদেরকে আস্তে আস্তে হতাশা আমাদেরকে গ্রাস করে, আস্তে আস্তে মানসিক অবসাদ তৈরি হয়। সো এই জায়গাগুলো থেকে আসলে বের হওয়ার জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে কোনো কিছু ইতিবাচক দৃষ্টিতে দেখা। আমরা আসলে আমাদের জীবনটা যেটা, আমাদের জীবন হচ্ছে প্রত্যেকটা দিনই আমরা কিছু না কিছু প্রবলেমে পড়ি। হয়তো ঘুম থেকে উঠে ব্রাশের ভিতর পেস্ট লাগাতে গিয়ে প্রবলেমে পড়লাম, ব্রাশ করতে গিয়ে প্রবলেমে পড়লাম। ছোট ছোট বড় বড় প্রবলেম তৈরি হয়, এবং সেই প্রবলেমের সলিউশন গুলো আমরা খোঁজার চেষ্টা করি। সেই সলিউশন যখন আমরা পাই না তখন আমরা কি করি, ব্লেম গেমে চলে যাই, কাউকে না কাউকে দোষ দিতে শুরু করি, এবং এক ধরনের হতাশা তৈরি হয়। তো আমাদের সবার আগে জরুরি মানসিক স্বাস্থ্য বিষয়টা যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটাকে পজিটিভ ভাবে নিতে হবে। আমরা কেউ যদি হতাশ থাকি, আমরা কেউ যদি মানসিক অবসাদে ভুগি, সেটা আমাদের শেয়ার করতে হবে কারো না কারোর সাথে। হতে পারে সেটা মা বাবার সাথে, হতে পারে সেটা বন্ধুর সাথে, হতে পারে সেটা কলিগের সাথে। এবং যারা বন্ধু আছে, কলিগ আছে, মা বাবা আছে, তাদেরকেও এই জিনিসগুলো খুব পজিটিভ ভাবে নেওয়া দরকার। এবং
আমি যেটা মনে করি আমি খুব অ্যাপ্রিসিয়েট করব, যেটা আমরা হয়তোবা আমি চাকরির সুবাদে বা অন্যান্য কারণে হয়তোবা এতটা মেশার সুযোগ পাই না, কিন্তু সাদমান ভাই বা ডন ভাই দুইজনই কিন্তু প্রচুর মানুষকে মোটিভেশন তৈরি করার যে জায়গাটা, মানুষকে উৎফুল্ল করা, সাহস দেয়া, অনেক অনেক কিছু চাইতেও না তুমি পারবে বা অ্যাপ্রিসিয়েট করা, এটা অনেক শক্তিশালী একটা বিষয়। তো এই কাজটা আসলে তারা করে। তো আমি সবসময় বলি যে মানসিক স্বাস্থ্য যদি কেউ যদি অসুস্থ হয়ে থাকে বা এই বিষয়টা নিয়ে যদি কারো ভিতরে প্রবলেম থাকে, সবার আগে জরুরি হচ্ছে কথা বলা। আমাদের কথা বলার মানুষ নাই। তো কথা বলার মানুষটা তৈরি করা, তাদেরকে কথাগুলো বলা এবং তাদেরকে প্রয়োজনটা বোঝানো যে আমি উৎফুল্ল থাকতে পারি, আমিও পজিটিভ থাকতে পারি। এবং আমি বারবার দুইটা মানুষের কথা আমি বারবার বলি, একটা হচ্ছে আয়মান এবং আরেকটা হচ্ছে সাদমান। আমি এটা বারবার বলি এই কারণে, কারণ ওদেরকে আমার মনে হয় যে ওরা এত এনার্জি ওদের কই থেকে আসে আমি বুঝি না, এত পজিটিভ ওরা কিভাবে থাকে আমি বুঝি না, বাট এটা আমাকে অনেক হেল্প করে, এটা আমাকে অনেক এনার্জি বুস্ট করতে হেল্প করে। আমার মনে হয় যে কিঙ্কর তুমি পিছিয়ে পড়ছো, কিঙ্কর তুমি কেন পজিটিভ হতে পারছো না? সো দিস ইজ ইম্পর্টেন্ট, পজিটিভ থাকাটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে আইমান এবং সাদমানের মতন এত ডাইনামিক ডুও আর নাই। একদম তোমার সাথে একদম। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের কথা বাদ দেন, আমার মনে হয় মেন্টাল হেলথ নিয়ে ডন ভাইয়ের একটা বই খুব ইম্পর্টেন্ট ছিল 2020 সালে, ডিপ্রেশন বের হয়েছিল, আর আমার মনে হয় ডন ভাই বেশ ইন্টারেস্টিং ইনসাইটস এখানে দেবে। না আমার আসলে স্পটলাইটের ডন ভাইয়ের দিকে যাবে। না না না, লেট হিম ফিনিশ। আমি জাস্ট কিঙ্করের সাথে অ্যাড করলাম যে আই এগ্রি উইথ ইউ যে আইমান এবং সাদমানের এই চরিত্রটা অসাধারণ এবং এই ধরনের পজিটিভিটি কোথাও দেখা যায় না। আমি আরেকটু পরে, হ্যাঁ আমি কি চুপচাপ না না ডন ভাই, আপনি যেহেতু শুরু করেছেনই আপনার প্রসঙ্গে হ্যাঁ, ডন এখনই ভাই বলেন। বলেই যাচ্ছে, কারণ আমরা কিঙ্কর হাসানবার কাছ থেকে শুনলাম আসলে মানসিক স্বাস্থ্যটা হচ্ছে প্রপার প্র্যাকটিসে থাকার জন্য বা এই ধরনের মানে অবসাদ বা অবসেশন যাই বলি না কেন, আমরা এগুলো কাটিয়ে ওঠার জন্য বা এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের প্রথমত দরকার হচ্ছে পজিটিভ চিন্তা করা, আমাদের দ্বিতীয়ত দরকার হচ্ছে মানুষের সাথে কথা বলা এবং ইতিবাচক মানুষের সাথে যত বেশি কথা বলা যায় সেই ইতিবাচক মানুষদের সাথে কথা বলার প্রসঙ্গেই কিন্তু আমাদের মানে বাংলাদেশের সময়ের আলোচিত দুইজন ইতিবাচক মানুষের কথা উঠে আসছে, যারা প্রতিনিধিত্ব করে, যারা যারা আমাদের আইডল বা আইকন যাই বলি না কেন আমরা, যারা একজন আমাদের মাঝে আজকে উপস্থিত সাদমান ভাইয়া এবং আরেকজন তার বড় ভাই কিং ইসমাইল আয়মান ভাইয়া। তো ভাইয়া আপনি সেটার সাথে যোগ করছিলেন, সরাসরি আপনার কাছে আসছি ভাইয়া সেই সূত্র ধরেই ভাইয়া আপনার নিজের চিন্তা মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা কারণ একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে আমরা মানে মোটামুটি হচ্ছে একটা বদ্ধ জীবন, একই রকম জীবনযাপনের মধ্যে, গৃহবন্দী বা বদ্ধ এইসব নেতিবাচক কথা বলবো না, একই রকম জীবনযাপনের সাথে আমরা ইউজ টু হয়ে গেছি একদম ঘরের মধ্যে। সেটা আপনার দৃষ্টিকোণ থেকে এবং যে দুজন মানুষের কথা আপনি বললেন তারা সহ অন্য কোনো ইতিবাচক মানুষ যদি আপনি যাদের ফলো করে থাকেন, হোক সেটা আমাদের দেশের ভিতরে হোক সেটা ওভারসিজে, তাদের দৃষ্টান্ত টেনে আপনি আমাদের সাথে একটু শেয়ার করুন। So, প্রথম কথা, খুব thank you for having me in this program, and thank you to put me in the group with brilliant Kinkor and brilliant Sadman Sadiq. তো খুব ভালো, কিঙ্করের সাথে প্রথম হয়তো কোনো পাবলিক ফোরামে একসাথে, তো ইটস অ্যান অপরচুনিটি অ্যাকচুয়ালি। So thank you guys, হ্যাঁ thank you ইমরান এবং thank you to the whole crew. তো মেন্টাল হেলথটা আমি আসলে একদিক থেকে খুব খুশি যে বাংলাদেশে এখন এটা পপুলার। হ্যাঁ, আগে আমার আব্বাকে যদি গিয়ে বলতাম আব্বা মেন্টাল হেলথ, রাইট মাইট দিব কি মেন্টাল হেলথ, হ্যাঁ যা কাজ কর পড়াশোনা কর, তো মেন্টাল হেলথ কি এটা বুঝতোই না। বাট আমাদের জেনারেশন হয়তো এটা বোঝা শুরু করছে, থ্যাঙ্কস টু ইন্টারনেট, থ্যাঙ্কস টু ডিফারেন্ট লাইফ কোচেস, থ্যাঙ্কস টু কোয়ান্টাম ফাউন্ডেশন অ্যান্ড অল দ্যাট। তো আমরা তেমন শারীরিক যেমন আমরা অসুস্থ হই, ওরকম আমরা মেন্টালিও অসুস্থ হবো, এটা স্বাভাবিক, তাই না? এবং কোভিডের মধ্যে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে যে দ্য নেক্সট প্যান্ডেমিক উড বি মেন্টাল হেলথ প্যান্ডেমিক। আমরা দেখতে পাচ্ছি থ্রু দ্য হোল ওয়ার্ল্ড ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে। আমরা একটা রিপোর্ট করেছি যে ইন্ডিয়াতে ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স একটা হটলাইন আছে, ওই হটলাইনে এক সপ্তাহে 90,000-এর উপরে কল আসছে। হ্যাঁ মানে, এবং এটা মানে কল করছে সাহস করে, আমার তো মনে হয় 90% মানুষ সাহস করে কলই করে না, মানে টু বি অনেস্ট আমাদের এই সাবকন্টিনেন্টে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 400% ডোমেস্টিক ভায়োলেন্স রাইজ করছে আমেরিকাতে। হ্যাঁ, এবং ওরা তো ভোকাল, আমাদের দেশে আমরা তো ভোকাল না। হ্যাঁ, তো এই মেন্টাল হেলথটাই কিন্তু একটা পার্ট এই ডোমেস্টিক ভায়োলেন্স। মানে তুমি কতটুক মেন্টালি এফেক্টেড হবা যে তুমি তোমার ওয়াইফকে বা হাজবেন্ডকে বা বাচ্চাদেরকে, এবং যে রিপোর্টগুলো আসছে যে বুড়া বাবা মাকে ধরে পিটায় তুমি এই কাজ করবা, এটা তো আমরা কল্পনায় বাইরে। সো দিস ইজ আ মেন্টাল হেলথ ইস্যু।
তো করোনার কারণে আমরা যেহেতু অনেকদিন ধরে গৃহবন্দী, আমরা জানি যে ইট টেকস 21 ডেজ টু বিল্ড আ নিউ হ্যাবিট। তো আমরা কিন্তু সবাই নতুন নতুন হ্যাবিট বিল্ড করতেছি, এবং আমি কিন্তু একটা পর একটা ব্যাড হ্যাবিট বিল্ড করেই যাচ্ছি। 12টা পর্যন্ত ঘুমানো, 3টার দিকে ঘুমাইতে যাওয়া, অনেক বেশি টিভি দেখা, অনেক বেশি অযথা লাইভে আসা ফেসবুকে, মানে উল্টা পাল্টা সব ব্যাড হ্যাবিটের মাস্টারই করে ফেলছি কিন্তু আমি। তো এই ব্যাড হ্যাবিট গুলো আরো কিন্তু ফুয়েল করছে তোমার মেন্টাল হেলথ। গতকাল I completed 50th episode of Life from the Living Room. টানা 50 দিন করার পর কিন্তু আমি প্ল্যান করেছি এখন I'll take a break, এবং ইভেন সাদমান জানো যে আইমানের সাথে কনসাল্ট করছি যে ইট ইজ আপ হিয়ার, আমি আর নিতে পারতেছি না স্ট্রেসটা, কিন্তু এটা কোঅর্ডিনেট করা এন্ড ইটস টু মাচ। মানুষকে হয়তো বিরক্ত করতেছি, যদিও সব দিক থেকে আমার অনেক লাভ হয়েছে লাইফটা করাতে, but I want to take a break and bring it down to 3 days a week and then eventually 1 day a week. That's the plan. গতকাল এত সাকসেসফুল একটা লাইফ করার পর আমি বিছানায় গিয়ে শুয়ে নেটফ্লিক্স অন করছি and I was feeling sad and I don't know why I am feeling sad and I am feeling sad. তার মানে আমি ভাবছি যে আমি তো বুঝি যে কেন হয়তো মনটা খারাপ লাগতে পারে, যারা বুঝে ওরা কিরকম ফিল করছে। তো এই আর কি ওভারঅল হলিস্টিক আমি একটু বললাম মেন্টাল হেলথ, এবং এটা যে স্বাভাবিক, এবং কোভিড-19 যে সকল ইন্ডিকেটর বলছে যে এটা বাড়বে, এবং আমাদের মন খারাপ করা, মানে মন খারাপ লাগাটা যে একটু স্বাভাবিক, এটা আমাদের একটু মেনে নিতে হবে। তো আসলে প্রথম স্টেপটা হচ্ছে যে মেনে নেওয়া যে ইট ইজ নর্মাল, আমার একটু মন খারাপ লাগবে, আমার ইনকাম কোনো গেছে, আমি বের হতে পারছি না, আমি সারাক্ষণ আমার ফ্যামিলি মানুষদেরকে দেখতে হচ্ছে, আমার পার্সোনাল স্পেসে আঘাত ফেলছে। হ্যাঁ, তো এই কারণে কিন্তু আমাদের একটু মনটা খারাপ হবে, কিন্তু আমাদের খুশি থাকা উচিত এটা ভেবে যে আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আমার এখনো করোনা হয় নাই। এই এত খারাপ ইকোনমির মধ্যেও যে আমি ইফতার করছি, সেহরি করছি, আমার মাথার উপর একটা ছাদ আছে, আমি ঘুমাতে পারছি, এটাই অনেক অনেক বেশি। থার্ড হচ্ছে আমাদেরকে এই টিভিতে সারাক্ষণ, হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমরা আরেকটা ব্যাড নিউজ দিব, ব্যাড নিউজ নাম্বার 399, 500 জন মারা গেছে, মানে এইগুলো আমাদের সারাক্ষণ শুনতে হবে না। অফকোর্স আমাদেরকে একটু আপডেটেড থাকতে হবে। তো দিনের যে কোনো একটা সময় আপনি শুনতে পারেন, যেমন আমি যেটা করি পার্সোনালি, আমি ইফতারটা করে আমি টিভি ছেড়ে আমি তখন একটু নিউজ দেখি, এবং স্পেসিফিকলি আমি এন্ডোর্স করে দিলাম সময়টাকে দেখি। হ্যাঁ, আমি মনে করি যে সময়ের নিউজটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে অনেক অথেন্টিক মনে হয়, এবং ওদের হোস্টের গোল্ড মনে হয়। একবার দিনের নিউজটা দেখি, এছাড়া আমি কোনো নিউজ আর দেখি না। এছাড়া যেটা করছি যে নিজেকে একটু হাসি খুশি রাখার জন্য ছাদে যাই, আমার বাসা 9 তলার উপরে, আমি সন্ধ্যা মানে আগে মানে আজানের আগে একটু ছাদে যাই, ছাদে হাঁটাহাঁটি করে আশেপাশে মানুষজনকে দেখি, লেকের দিকে তাকিয়ে থাকি, ওটা খুবই ভালো লাগে। এবং মানে ফুড হ্যাবিট আমার একটু বেটার হয়েছে, আমি জানি না সাদমান দেখে বোঝা যাচ্ছে নাকি, আমি কিন্তু 5 কেজি ওজন কমছে। I was 81. হ্যাঁ, I was 81, আমি এখন 75-76 এর মাঝামাঝি। ডক্টর জাহাঙ্গীরকে নিয়ে শো করার পর না কথা অনুযায়ী আমি চিনি খাওয়া ছাড়ছি, এই বাদে কিন্তু আমি সব খাচ্ছি ইচ্ছা মতন। হ্যাঁ, গতকাল তেহেই খাইছি, হ্যাঁ, বাট 5 কেজি ওজন কমে গেছে এই রামাদানে। এবং এই 5 কেজি ওজন কমাতে এই টাইটের গেঞ্জিগুলি একটু ঢিলা হয়েছে, এটা চিন্তা করে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আমি সবাইকে এটাই বলবো যে আপনার যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, নট নেসেসারিলি, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা করেন, কিন্তু ফিজিক্যাল কিছু একটা করতে হবে। এটা ছাদে গিয়ে হাঁটা হোক, আর একটু দৌড়ানো হোক, বা যোগা হোক, বা যাই হোক, ফিজিক্যাল কিছু একটা আপনার ডেফিনেটলি করা দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বাইরের দেশে হচ্ছে যে অ্যালকোহল বা সাবস্টেন্স অ্যাবিউজ অনেক বেড়ে গেছে। এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে যে আমরা মুসলিমস, মেজরিটি অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, এবং আমাদের এই রামাদানের কারণে আমরা অ্যাজ দ্য মুসলিম আমরা এমনি সাবস্টেন্স অ্যাবিউজ আমাদের কম, প্লাস রামাদানের কারণে সব ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ, যারা মাঝে মাঝে একটু লুকে একটু খেয়ে ফেললো, হ্যাঁ, এগুলো এখন সবাই কম করতেছে। তো অ্যালকোহল বা ড্রাগস কিন্তু লিড টুয়ার্ডস ডিপ্রেশন। হ্যাঁ, অনেকে একটা ডিপ্রেশন আছে, এটার নাম হচ্ছে মাস্কড ডিপ্রেশন, মুখোশধারী ডিপ্রেশন। এই ডিপ্রেশনে মানুষরা কি করে জানো? অবাক হবা, এই ডিপ্রেশনে মানুষরা এক্সেসিভ শপিং করে। আমার ওয়াইফ দেখাতেছে, আমি না, তুমি না, শপিং করে, কারণ আমার ওয়াইফ খুব
লজিক্যাল শপিং করে, এক্সেসিভ শপিং কিন্তু পাগলরা করে, মানে অযথা কারণে এরা করে, এবং এরকম মানুষ আমি তুমি আমরা সবাই চিনি। এবং এক্সেসিভ পার্টি করে এবং অ্যালকোহল বা সাবস্টেন্স অ্যাবিউজ হয়, এরা হচ্ছে মুখোশ থাকে ডিপ্রেস, এরা তাদের ডিপ্রেশনটাকে চ্যানেল আউট করে এক্সেসিভ নাচানাচি এইসব করে। হ্যাঁ, সো আমরা খুবই লাকি যে আমাদের এগুলো হচ্ছে না, মান্থ অফ রামাদানে উই আর ইন কন্ট্রোল। তো সবকিছু মিলেই আমার মনে হয় এই কয়টা জিনিস যদি আমরা একটু মেনে রাখি, এক, অ্যাকসেপ্টিং, দুই, থিঙ্কিং যে ঠিক আছে আমি এখন কি করতে পারি পজিটিভ, রাইট? যেমন সাদমান রিভিউ করতেছে, আইমান লাইভ করতেছে, অনলাইন ক্লাস নিচ্ছে, পুরো ব্যবসা মডেল ট্রান্সফর্ম করে ফেলতেছে, ফুললি ডিজিটালে চলে আসতেছে, আমিও কিন্তু অনেক কিছু এগুলি করতেছি সিমিলার টোনে। হ্যাঁ, থার্ড হচ্ছে যে একটু এক্সারসাইজ করা বা কিছু একটা করা, ফোর্থ হচ্ছে পজিটিভ চিন্তা করা, হ্যাঁ, এবং ফিফথ হচ্ছে এক্সেসিভ সোশ্যাল মিডিয়া বা নেগেটিভ নিউজ না ইনহেল করা। এই তো এগুলো হচ্ছে আমি আর কি হোলিস্টিকলি বললাম আর কি, যতটুকু আমি জানলাম। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি ভাইয়া, চমৎকার বলেছেন আপনি ভাইয়া। ভিউয়ার্স, আমাদের সাথে এইমাত্র যারা জয়েন করেছেন তারা হয়তো আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে যদি কারো কনফিউশন থেকে তাদের কাছে আরো একবার জানিয়ে রাখছি, চলছে ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন মায়ের সাথে মায়ের পাশে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লেখকদের ভাবনায় মানসিক স্বাস্থ্য। যদিও আমরা লেখকদের কাছ থেকেই আমরা আমাদের শোনা শুরুতেই, লেখক ছাড়িয়েও একজন মানুষ হিসেবে মানসিক স্বাস্থ্যের বিষয়টা আমাদের চিন্তা করা উচিত। তাহলে আমরা জিনিসটার সাথে আরো সবাই বেশি রিলেট করতে পারবো, আরো বেশি সংযোগ সাধন করতে পারবো। আমাদের আজকে তিনজন অতিথি, ডন ভাইয়া যে কথাটি বলছিলেন একটু আগে মানসিক স্বাস্থ্য নিয়ে, তিনি চমৎকার কিছু লেসন আমাদের সাথে শেয়ার করলেন। এবং আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে এক্সারসাইজ সবকিছুর সাথে যে মেন্টাল হেলথটা ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টি ভাইয়ের বক্তব্যে খুব স্পষ্টভাবে চলে আসছে। এবং সেই সাথে আমি একটা কথা বলতে মিস করেছি, ওটা হচ্ছে সুগার ইনটেক। হ্যাঁ, আমি কিন্তু আমার 5 কেজি ওয়েট লস 1 মাসে কমিয়েছি শুধুমাত্র চিনিটা ছেড়ে দিয়ে, আর কিন্তু কিচ্ছু করি নাই। আমি পরশুদিন পিজা খাইছি, গতকাল তেহি খাইছি, বাট ওভারঅল এত না খেয়ে অল্প খাইছি, বারবার না খেয়ে দিনে 2 বার খাইছি, মানে সেহরি টুকটাকটাই নেই, এবং সেহরি আলাদা ভাবে করি নাই, মানে আমি রাতে একটু লেট ডিনার করেছি এবং দেন আমি সেহরি আগে পানি খেয়ে ঘুমিয়ে গেছি, বাট আলাদা এক গাদা পেট ভরে খাই নাই। সুগার কিন্তু লিডস টুয়ার্ডস ডিপ্রেশন, এটা সাদমানও জানে। সুগার কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট দ্যাট ফ্যাসিলিটেটস ডিপ্রেশন। তো আমি কিন্তু সুগার ইনটেক কমানোতে, এবং যারা এই অ্যাডভাইস শুনে সুগার খাবার কমাবে, চিনি জাতীয় যে কোনো জিনিস খাবার কমাবে, তারা কিন্তু অটোমেটিকলি হ্যাপি ফিল করবে। এটাও জাস্ট আমি একটু ভুলে যাই, যদি না যাই এটা অ্যাড করলাম। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার কিছু বিষয় আমাদের। আমরা খাদ্যাভ্যাসের কথা বলছিলাম, খাদ্যাভ্যাসের প্রসঙ্গে আপনি সুগারের কথা বলেছেন। সরাসরি চলে যাচ্ছে এবার সাদমান ভাইয়ের কাছে। ডন ভাই যে জায়গাটায় শেষ করলেন, সেই জায়গাটা থেকে ভাই আপনার শুরু করতে হবে। খাদ্যাভ্যাস যে আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে যে কতটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা কি খাচ্ছি, অর্থাৎ আমরা যদি হচ্ছে রেড মিট খাই, সেটা এক ধরনের ইম্প্যাক্ট ফেলবে শরীরে, আমাদের নার্ভাস সিস্টেমে। আমরা যদি সুগার মানে ইনক্লুডেড কোনো খাবার খাই, সেটা এক ধরনের ইম্প্যাক্ট ফেলবে। যদি সুগারটা আমরা চেক দিতে পারি, সেটার পরিবর্তে অন্য কিছু খেতে পারি। অর্থাৎ খাদ্যাভ্যাস, ওভারঅল যে আমাদের যে খাদ্যাভ্যাসটা, ফুড হ্যাবিটটা, সেটা আসলে কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত, এবং আপনি ব্যক্তিগত জীবনে কেমনটা ফলো করেন সেটা শেয়ার করা সহ, যেটা আপনি ফলো করছেন না কিন্তু আপনি ইচ্ছা পোষণ করেন যে আমি যদি এরকম করতে পারতাম আরো বেটার হতো, সো দ্যাট আমরা অডিয়েন্সরা এবং এখানে যারা আছে সবাই উপকৃত হতে পারি। অবশ্যই, এটা ডন ভাই খুবই অ্যামেজিং একটা কনসেপ্ট বললেন যে তিনি জাস্ট চিনি ছেড়ে দিয়ে 5 কেজি ওজন কমিয়ে ফেলছেন। তো এই জিনিসটা আমার লাইফে হিউজ একটা ইম্প্যাক্ট ফেলছে। সেটা হচ্ছে এই বছর আমার যতগুলো রেজলিউশন ছিল, নিউ ইয়ার রেজলিউশন, তার মধ্যে একটা ছিল হচ্ছে কোক খাওয়া ছেড়ে দেওয়া। লাইক একটা জাস্ট জিনিস, জাস্ট কোক অ্যাভয়েড করার কারণে জাস্ট পুরো বডি ফিলস রিয়েলি নাইস, যেটা ব্লোটিং হয় ওটা থাকে না। সো এটা যেন আসলে হাইপার অন্য কিছু প্ল্যান এন্ড বড় কিছু প্ল্যান লাগে না, আমাদের জাস্ট ছোটখাটো জিনিস, চিনি বাদ দিয়ে দেওয়া, কিংবা আমার যে সকাল সন্ধ্যা কফি খাওয়ার অভ্যাস ছিল, কফিটা বাদ দিয়ে দেওয়া, জাস্ট 2টা জিনিস বাদ দিয়ে দিলাম, অটোমেটিক সব কন্ট্রোলের মধ্যে আসে। সো আসলে আমরা অনেক সময় ভাবি যে আরে ফিটনেসের জন্য আমাকে জিমে যেতে হবে, হিটিং দ্য জিম, ওয়েট পুল করতে হবে, বহুত কিছু করতে হবে, বাট জাস্ট ঘুমটা ঠিক মতো নিলে আর খাওয়া দাওয়া ঠিক মতো করলে আসলে অনেক দূর আমরা আগায় যাই। আর আরেকটা জিনিস আমি খুবই এখন যেটা নোটিস করতেছি সেটা হচ্ছে যে ঘুমের বিষয়টা, স্পেশালি রমজানের সময় স্লিপ সাইকেলটা জাস্ট একদম পুরো ভেঙে চলে যায় আর কি। মাঝখানে জায়গা, রাতে হয়তো আমরা ঘুমাচ্ছি না, সকালে দুপুর পর্যন্ত আমরা ঘুমাচ্ছি। তো স্লিপ সাইকেলটা ঠিক করা খুবই ইম্পর্টেন্ট।
এই ক্ষেত্রে আমি যে একটা জিনিস বের করছি একটা বই পড়ে 21 বেটার স্ট্র্যাটেজিস টু স্লিপ বেটার, সেখানে বলছে যে গায়ে সূর্যে আলো লাগানো, ডন ভাই যেটা বললেন যে তিনি ছাদে যায়, এটা আরো বেটার কাজ করে যখন আপনি সকালে যাচ্ছেন কিংবা আপনি মনে করেন যে টাইমে কড়া সূর্য ওই টাইমে যাওয়া। সো আমাদের বডি ক্লকটা আবার ওইটাতে অ্যাডজাস্ট করে। সো আমার মনে হয় আমাদের সবাই কিছু কমন প্রবলেম ফেস করতেছি, যে দিনের মধ্যে রাত আর রাতের মধ্যে দিন মিশে গেছে, ফ্লোরোসেন্ট লাইটের মধ্যে সারাদিন থাকতে থাকতে ব্রেনে বুঝতেছেন যে কখন দিন কখন রাত, স্লিপ সাইকেল নষ্ট। তাই একটা হ্যাক হচ্ছে আমার মনে হয় একটু ছাদে যাওয়া, একটু বাতাসটা নেওয়া। এন্ড এই টাইমে পার্টিকুলারলি হয়তো আমরা অনেকে অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে পারতেছি না। ফর এক্সাম্পল বিকালে আমার যে কাজটা হইতো, প্রতিদিন আমি বিকালে যেতাম 2 ঘন্টা হাঁটতাম এবং হাঁটার সময় কোনো না কোনো লেকচার আমি শুনতাম, বাট এখন তো এটা হচ্ছে না। তো এখন আমি ডিফারেন্ট একটা মোডে শিফট করছি, সেটা হচ্ছে মেডিটেশন। আচ্ছা বাইরে যেতে পারতেছি না, বাট অ্যাটলিস্ট বাসার মধ্যে বসে চুপচাপ 20-30 মিনিট করে মেডিটেট করি। সো 48 ডেজ এর মেডিটেশন প্রোগ্রাম করছি, এন্ড ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। আর অন্য আরেক দিকে অনেকের ক্ষেত্রে হয়তো বা সোশ্যাল লাইফ থেকে তাদের আলাদা হয়ে গেছে, যে তারা হয়তো প্রতিদিন অফিসে যেত, অফিসে তো ফ্রেন্ডের সাথে কলিগদের সাথে কথা হইতো, তারা হয়তো ইউনিভার্সিটি যেত, কথা হইতো, আর এখন ওই জিনিসটা হচ্ছে না। সো আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে ওই নিউজ পত্র দেখা বাদ দিয়ে ফ্রেন্ডদের সাথে কিছু টাইমে গেম খেলি। গেম খেলা জাস্ট অজুহাত, গেম খেলা বাইরে যে আমরা যদি একসাথে খেলি তখন আসলে আড্ডাটা দেওয়া হয়। তো আমাকে তো এই কয়টা জিনিস খুব কাজে দিচ্ছে আর কি, যে কোক অ্যাভয়েড করা, গায়ে সূর্য লাগানো সো দ্যাট আমার ঘুমটা স্লিপ সাইকেল ঠিক হয়, এবং ফেসবুক নিউজ বাদ দিয়ে গেমে ফ্রেন্ডদের সাথে টাইম দেওয়া সো দ্যাট একটু আড্ডা আলোচনা হয় এবং একটু এন্টারটেইন থাকি আর কি। অসাধারণ ভাইয়া, খুবই সুন্দর বলেছেন ভাই। অর্থাৎ আপনার কথা আমরা যেটা বুঝতে পারলাম যে ফেসবুকের নোটিফিকেশন বারবার চেক করা কমিয়ে দেওয়া বা একদম বন্ধর পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করাটার অন্যতম কারণ হচ্ছে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, এই সময়টা নেতিবাচক খবরই হচ্ছে বেশি, হচ্ছে ট্রাফিক হচ্ছে বারবারই চোখের সামনে ভেসে আসছে। আর যখন হচ্ছে আমাদের কানে যখন এগুলো হচ্ছে আমরা বারবার শুনছি, তখন নার্ভাস সিস্টেমে আলটিমেটলি এগুলো ইম্প্যাক্ট ফেলছে নেগেটিভ। আর এবং পাশাপাশি হচ্ছে যদি আমাদের ছাদে যাওয়ার যদি সেই সুবিধা বা সেই সুযোগ থাকে, একটু ছাদে যে বা একটু ব্যালকনিতে যে হচ্ছে রোদের আলোটা গায়ে যতখানি লাগানো যায় দিনের যে কোনো একটা পার্টিকুলার সময়। অসংখ্য ধন্যবাদ ভাই, ফিরে আসছি আপনার কাছে আবারও। যাচ্ছি কিঙ্কর আহসান ভাইয়ের কাছে। কিঙ্কর আহসান ভাইয়া, আমরা সুগার নিয়ে কথা বলছিলাম, ডন ভাইয়া যেখান থেকে শুরু করেছিলেন সাদমান ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, এবার আপনার কাছ থেকে শুনবো সুগার। ডন ভাই যেটা বললেন যে কাইন্ড অফ ড্রাগ, তো ড্রাগের আমরা যেটা জানি যে ড্রাগের কাজ হচ্ছে সাময়িক এক ধরনের উন্মাদনা সৃষ্টি করে, এক ধরনের ভালো লাগা তৈরি করে। যখন ড্রাগ ইনটেক করে মানুষ, সুগারের কিন্তু সেম কাজটাই করে। সুগারের কিন্তু যখন আমরা খাচ্ছি তখন কিন্তু ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি এটা যে একটা আমরা সাদা বিষ নিচ্ছি, এটা কিন্তু সবসময় আমরা অনেক সময় জেনে খাই, অনেক সময় না জেনেও খাই। তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সুগার, আমরা যেটা হচ্ছে প্রতিনিয়ত একটা ড্রাগ খাচ্ছি, যেটাকে মানে এথিক্যাল বানিয়ে নিয়ে নিজেদের মতো করে, যে সুগার ছাড়া তো চা হয় নাকি, সুগার ছাড়া হচ্ছে মানে মিষ্টান্ন যত খাবার আছে সেটা সুগার ছাড়া চিন্তা করা যায় না। কিন্তু এই যে ড্রাগের যে বিষয়টি, সকল ড্রাগই কিন্তু সাময়িক এক ধরনের উন্মাদনা তৈরি করে, আমাদের মধ্যে এক ধরনের এনার্জি ক্রিয়েট করে, বাট যখন সেটা কার্যকারিতা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওই যে নিউটনের গতি মানে তৃতীয় সূত্র অনুযায়ী ক্র্যাশটা হয়, মানে ফল ডাউন করতে থাকে। প্লিজ ভাই এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, প্রথমত একটা জায়গা বলি, সেটা হচ্ছে যে সাদমান বা ডন ভাই যে জায়গাগুলো বললো, আমি কিছু জায়গায় একটু এলোমেলো, মানে এই লকডাউনের ভিতরে আমার সবকিছু আসলে কি বলে নষ্ট হয়ে যাওয়া বা বকে যাওয়া, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। যেমন আমার ইনসমনিয়ার প্রবলেম ভয়ঙ্কর, এবং আমি ইনসমনিয়ার জন্য মানে সাদমান যেটা বললো যে ও যেগুলো পড়লো এবং যেভাবে কাজ করলো, আমি আসলে ইউএস নেভি সিল কিভাবে ঘুমায় সেটা পর্যন্ত ট্রাই করে দেখেছি, আমার ক্ষেত্রে কাজ হয়নি। আমি খুবই কি বলবো, একদমই লাকি না। ঘুমানোর জিনিসটা হচ্ছে যেই সময় আমি খুব পরিশ্রম করি, পরিশ্রম করার পরে শরীর এমনি দুর্বল হয়ে যায় এবং তখন আপনা আপনি ঘুম চলে আসে। এর বাইরে আসলে কিভাবে মাসল রিল্যাক্স হবে, কিভাবে ঘুমানো যায় পেছন দিক থেকে নাম্বার মুখস্থ করে, এই সবকিছু কাজ করার পরেও আসলে আমার ক্ষেত্রে হয়নি ঘুমানোর ব্যাপারটা। তো আমার ঘুমানোর ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন যেটা হয় যে সারা রাত জেগে সেহরির পরে হচ্ছে কি আমি ঘুমাতে যাচ্ছি, যেটা নিয়ে আমি খুব টেনশনে আছি, কারণ আমার কিছুদিন পরে অফিস, একদম নিয়মিত অফিস শুরু হয়ে যাবে। তো তখন আমাদের এলোমেলো হয়ে যাবে জায়গাগুলা। ইভেন খাওয়া দাওয়ার ব্যাপারে আমার প্রবলেম হচ্ছে। আমার আগে যেটা হতো যে আমি অফিস শেষ করে একটু সাঁতারের জন্য যেতাম, 1 ঘন্টা সাঁতারের পরে মন ভালো হয়ে যেত, একদমই মন ভালো থাকতো, ফ্রেশ লাগতো সবসময়, এবং সবকিছু খুব পজিটিভ লাগতো, সবার সাথে দারুণ
করে কথা বলার একটা জায়গা তৈরি হতো, কোনো কিছু বিরক্তি জিনিসটা আসতো না ভিতরে। সো এখন যেটা হয়ে গেছে যে আমার যেটা হচ্ছে যে ইফতারিতে এসে আমার মনে হয় যে যত ভাজাভুজি যা আছে সব আমি একসাথে খেয়ে ফেলবো। তো এই ধরনের অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে, আমি এটা নিয়ে স্ট্রাগল করছি আসলে। বাট আমার যেটা একটা জিনিস মনে হয়, হতাশা হয়তো বা জীবনের একটা অংশ, বাট জীবনে হয়তো বা একটা ডেস্টিনেশন বা একটা গোল থাকা উচিত প্রত্যেকের। যেমন আমার জীবনে এমন অনেক সময় ছিল যে আমার মা আমাকে একটা জিনিস দেয়নি, বাবা একটা জিনিস দেয়নি, এবং আমরা হয়তো বা ওইভাবে বড় হইনি। যেভাবে ডন ভাই বললো যে আমাদের সময় এমন একটা ব্যাপার ছিল যে মানসিক স্বাস্থ্যের কথা বললে হচ্ছে গিয়ে বাবা উল্টো একটা থাপ্পড় বসায় দিত। সো আমরা আসলে ওই সময় বড় হওয়া, এবং ওই সময় বড় হয়ে না, মানে আমার খেয়াল পড়ে যে ওই সময় বড় হয়ে এই নকুলদানা খাওয়া, এই হাওয়াই মিঠাই, হট প্যাটিস করে আসতো, বোমবাস্টিক খেলতাম, এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বড় কিছু ছিল। আমাদের জীবনে ওই একদিন চাইনিজ খেতে পারলে, একটু স্যান্ডউইচ খেতে পারলে আমাদের মনে হতো আমরা জানি কত সুখী। তো এখন হয়তো আমাদের চাওয়ার জায়গাটা অনেক বেড়ে গেছে। আমি কিছুদিন আগেও শুনছিলাম যে সিলেটে একটা ক্লাস 7 এর মেয়ে ও আত্মহত্যা করছে। তো আমার জাস্ট জানার ইচ্ছা হচ্ছিল যে ও আসলে কেন আত্মহত্যা করলো, বা ওর জীবনের দুঃখটা আসলে কি, বা এইটা এত তীব্র কেন। কারণ আমাদের জীবনে মন খারাপের এরকম 1000টা কারণ আছে, যে 1000টা কারণে হয়তো আমাদের আত্মহত্যা করার দরকার ছিল, কিন্তু আমি কেন করি নাই। তো সেই অ্যান্সার গুলো আসলে জানার চেষ্টা করছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওদের হয়তো বা ওই কাছের মানুষটা নাই যাদের কাছে ওরা অনেক কিছু খুলে বলতে পারে। আমাদের সময় যেমন আমার মনে পড়ে যে আমরা প্রচুর বই পড়তাম, টিনটিন, বিল্লু, পিকি, কমিক্সের বই, তিন গোয়েন্দার বই, মাসুদ রানার বই, পরে হুমায়ুন আহমেদ, বুদ্ধদেব। তো যখন মন খারাপ হতো দেখা যেত যে কমিক্সের বই পড়তেছি, এবং মনে হতো যে টিনটিন এসে সবকিছু সলিউশন করে দিবে, ফ্যান্টম সবকিছু সলিউশন করে দিবে। এখন না ওই জায়গাটা আসলে নাই। আমার কখনো কখনো মনে হয় মানুষের কিছুটা সময় একা থাকার দরকারও আছে, মানুষের কিছুটা সময় মন খারাপেরও দরকার আছে, কিন্তু সেখান থেকে বের হয়ে এসে আবার একটা পজিটিভ জায়গায় গিয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা, সেটাও মানুষের ভিতরে থাকা উচিত। এবং মানুষের বোঝা উচিত যে জীবন আসলে অনেক দামি, জীবন অনেক দামি। আর ছোট্ট যেটা, মানে আমাকে যে প্রশ্নটা করা হচ্ছিল যে ড্রাগের কথা বা সুগারের যেই কথাটা, একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে আমি একটা গল্প যেটা জানি, যে একজন খুব জ্ঞানী মানুষ এবং তার কাছে সবাই সবকিছু সলিউশনের জন্য আসে। তো একদিন একজন সলিউশনের জন্য আসলো এবং বললো যে আমি অনেক বেশি চিনি খাই সবকিছুতে, যাই করি তার ভিতরে একটু চিনি মেশায় তারপর আমি খাওয়ার চেষ্টা করি। তো আমি এই অভ্যাসটা পরিবর্তন করতে চাই, তো এটা কিভাবে সম্ভব। তো উনি বলছিল যে তুমি 1 সপ্তাহ পরে আসো, আমি সলিউশন দিয়ে দিচ্ছি। তো উনি আবার 1 সপ্তাহ পরে আসলো, ওনার বাসার ঝামেলা আরো বেশি হচ্ছে, ওনার ওয়াইফ চিৎকার চেঁচামেচি করছে, ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করছে। উনি আবার এসে বললো যে আপনি প্লিজ আমাকে একটা সলিউশন দেন, আমি প্রচুর চিনি খাই, এটা সলিউশন কি। উনি বললেন যে তুমি আরো 1 সপ্তাহ পরে আসো। তো উনি আরো 1 সপ্তাহ পরে আসলেন এবং এসে বললেন আমার অবস্থা খুবই খারাপ, আপনি আমাকে একটু বলেন সলিউশনটা কি। তো তখন উনি বললো যে তুমি এক কাজ করো, তুমি চিনি খাওয়া ছেড়ে দাও। তো যখন এই কথাটা বললো, ও খুব বিরক্ত হইলো এবং বললো যে খালি এই একটা কথা চিনি খাওয়া ছেড়ে দিব, এটার জন্য আপনি 2 সপ্তাহ কেন সময় নিলেন। বললো যে আসলে আমার নিজের চিনি খাওয়ার অভ্যাস ছিল এবং এটা বদ অভ্যাস, তো এটা ছাড়তে আমার 2 সপ্তাহ সময় লাগছে। তো এটা আমি আগে নিজে ছেড়ে তারপর তোমাকে বললাম যে তুমি ছাড়ো। তো আমার চিনি খাওয়ার অভ্যাস আছে, আমি চিনি খাওয়ার অভ্যাস ছাড়ার চেষ্টা করছি, প্রচন্ড রকম ভাবে করছি। বাট এই লকডাউনের সময় এসে একটা জিনিস যেটা আমার শুরুর দিকে খুব ভেঙে চুরে যাচ্ছিল সবকিছু, আমি নিজে খুব হতাশা। আমি যখন আল জাজিরায় যাচ্ছি, যখন নিউজ 24 দেখছি, আমি দেখছি যে 1 লাখের সংখ্যা ছুঁয়ে ফেললো মৃতের সংখ্যা, তারপর দেখি 2 লাখের সংখ্যা ছুঁয়ে ফেললো। একদিন আমার বাসায় সবাই এখন 3,28,000 মনে হয়। এন্ড আমাকে তখন সবাই বাসায় বললো যে তুমি কাজ করো, তুমি টিভি চ্যানেল দেখা বন্ধ করে দাও, তুমি এই সময় বই পড়ো, তুমি এই সময় মুভি দেখো। তো আমি ওই জিনিসগুলো করা শুরু করলাম এবং আমি দেখলাম যে আস্তে আস্তে এই জায়গা থেকে আমি বের হয়ে আসা শুরু করলাম। এবং একটা জিনিস আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে, আমি দেখলাম যে একটা কথা বলা হয় ন্যাচার পিল, দ্যাট মিনস 20 মিনিট বা 30 মিনিট দিনের একটা সময় অন্তত বাইরে গিয়ে চারপাশে সবুজ দেখা দরকার, সূর্য দেখা দরকার, এবং এই সূর্যের আলো গায়ে মাখা দরকার। ওই 20টা মিনিট সম্পূর্ণ নিজের সময়, একদম চারদিকে কি হবে, কোন কম্পিটিশন, লকডাউনের পরে আমি আবার চাকরিতে ফিরতে পারবো কিনা, পড়াশোনার অবস্থা কি হবে, এই সবকিছু ছেড়ে দিয়ে আমি কে, আমি কি করছি, এই ভাবনাগুলোর ভিতরে যাওয়া দরকার, একটু পজিটিভ ভাবনাগুলোর ভিতরে যাওয়া দরকার। এবং এই 20 মিনিট কারো না, এই 20 মিনিট একদম স্বার্থপরের মতন শুধুমাত্র নিজের। যখন এই জিনিসটা হয় তখন এক ধরনের বোধ তৈরি হয় ভেতরে, তখন কিছু একটা জিনিস হয়। যেমন আমার একটা রাজতন্ত্র নামে উপন্যাস আছে, সেখানে একটা কথা আছে, একটা সন্তান তার মাকে বারবার বলছে, মা আমি রাজা হতে চাই না, আমি মানুষ হতে চাই। তো আমাদের দেশে যেটা হয় যে আমরা সবাই হয়তো শিক্ষিত হয়ে ভালো চাকরি করছি, শিক্ষিত হচ্ছি,
কিন্তু ভালো মানুষ হতে পারছি কিনা সেটা জরুরি। তো ওই 20 মিনিটে হয়তো ওই বোধের জায়গাটা তৈরি হয়, আত্মসমালোচনার জায়গাটা তৈরি হয় যে আমি আসলে ভালো মানুষ কিনা, আমি মানুষের জন্য কি করলাম। জরুরি না যে আমাকে রাস্তায় গিয়ে ত্রাণ দিতে হবে, আমি ভালো চিন্তা করলাম কিনা, আমি কারো ক্ষতি না করার কথা চিন্তা করলাম কিনা। আমাদের দেশের অনলাইন বিহেভিয়ার যেটা ডন ভাই বা সালমান সবাই পরিচিত হবে, বাংলাদেশে কোনো সেলিব্রিটি নাই বা কোনো পাবলিক ফিগার বা পরিচিত মানুষ নাই যে ফেসবুকে গালি খায় নাই। তো আমাদের দেশের অনলাইন বিহেভিয়ারই প্রচুর হতাশায় থাকি এবং সেই সকল হতাশা নিয়ে আমরা ফেসবুকে এসে গালিগালাজ করা শুরু করি। তো এই 20 মিনিট অন্তত ভাবি যে আমি কারো ক্ষতির কারণ হব না। আমি যে কাউকে ক্ষতি করছি ওই মানুষটা এই মুহূর্তে আসলে কোন জায়গায় থেকে ওই কথাটা বলছে, সে কি ভালো আছে তারও তো বিষাদ থাকতে পারে, অথবা আমি কারো ক্ষতি করলে হয়তো আমি নিজে ক্ষতির সম্মুখীন হব। তো এই জায়গাগুলো নিয়ে একটু ভাবা দরকার। এই বোধগুলো যখন ভেতরে তৈরি হবে, আমার মনে হয় যে একটা মানুষ আপনা আপনি একটু একটু করে মানুষ হতে শুরু করে, শুদ্ধ মানুষ হতে শুরু করে, এবং তখন না মানসিক স্বাস্থ্য মানে পালানোর পথ খুঁজে। যেটা বলা হয় যে আমাদের দেশের ঢাকায় অ্যাটলিস্ট 71% মানুষ বিষণ্ণতায় ভুগতেছে। এবং সেই বিষণ্ণতা কেন? সেই বিষণ্ণতা হচ্ছে আমার বন্ধুর আইফোন আছে আমার আইফোন নাই কেন, আমার বন্ধুর এইটা আছে আমার নাই কেন, ওর এইটা আছে আমার এইটা নাই কেন। এই জায়গা থেকে একটু বের হয়ে আসা দরকার। এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার, ডন ভাইয়ের আইফোন আছে আমার নাই। তো এই জায়গা থেকে বের হয়ে এসে আমার মনে হয় একটু পজিটিভ হওয়া দরকার যে আমার আইফোন, ডন ভাই প্লিজ। তো এইটা যেটা দরকার যে সত্যিকারের আইডেন্টিটি যেটা মানুষ হিসাবে, সেটা হচ্ছে আমি কে, আমি কি করছি, আমি মানুষের কাজে আসলাম কিনা, এই জায়গাটা দরকার। সাদমান যখন কোনো কিছু ভালো করে বা আয়মান কিছু ভালো করে, বা আমি ডন ভাইকে দেখি বিশাল বড় জায়গায় গিয়ে সবাইকে মোটিভেট করার চেষ্টা করছে, এটা না আমাকে একটা ভালো ফিল দেয়। আমার মনে হয় যে এরা ভালো করছে, একটা সোসাইটি ভালো হয়ে ওঠার চেষ্টা করছে, একটা প্রজন্ম একটু একটু করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। মেবি এই প্রজন্মটা খুব শক্তিশালী, মেবি এই প্রজন্মটা হুট করে আত্মহত্যা করে বসবে না, এই প্রজন্মের কাছে জীবন অনেক দামি। সো আমাকে এই জিনিসগুলো আনন্দ দেয়, সো এই আনন্দগুলো পাওয়া দরকার। আরেকজন ভালো করছে, এই ভালো করায় আনন্দ পাওয়া দরকার, সুস্থ কম্পিটিশন থাকা দরকার। সে যদি পারে আমি কেন পারবো না? যেমন আমি এটা আজকে ট্রাই করবো ভাবছিলাম, যে সাদমান যেটা বলছে যে গায়ে একটু সূর্যের আলো মাখা দরকার, তাতে খুব ভালো হবে। তো আমি একটু পরে হয়তো দেখা যাবে যে লাইভ শেষ করে আমি ট্রাইটা করছি। তো এই জিনিসগুলো যখন আমাদের ভেতরে তৈরি হবে, আমার মনে হয় যে আমরা আপনা আপনি ভালো মানুষ হয়ে উঠবে, এবং এই যে মানসিক যে অসুস্থতার কথা বলছি, এখান থেকে বের হওয়ার জন্য না নিজেদের ভেতরে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবো। আমরা জীবাণুর সাথে ফাইট করি যেভাবে, মন খারাপের সাথে ফাইট করার জন্য এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলি সেটা আমাদের ভেতরে তৈরি হয়ে যাবে, এবং মানসিক অসুস্থতা যেটা বলি এটার সাথে ফাইট করা খুব একটা কঠিন কিছু হবে না। এটা আমার মনে হয়। অসাধারণ বা চমৎকার সুন্দরভাবে আপনার বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আরো একবার। এবং যে মানে ইতিবাচকতার চর্চা বা ইতিবাচকতার চর্চার মধ্যে থাকলে সেটা যে আমার পাশের জনকে বা দূরবর্তী অন্য জনকেও সেটা প্রভাবিত করতে পারে, সেটার একটা জলযন্ত্র প্রমাণ কিন্তু আমরা মাত্রই পেলাম। অর্থাৎ দেখুন, যে কাজটা আমি করছি, আপনি যেটা বললেন যে হয়তো লাইফ শেষ করে আমি নিজেই হয়তো একটু সান বাতে যাবো, আমি একটু ছাদে যাওয়ার চেষ্টা করবো, বেলকনিতে যাওয়ার চেষ্টা করবো। আসলে মানে ইতিবাচক কথা বলতে থাকলে না একটা সময় পরিবর্তন আসবে, আমাদের রেটটা স্লো হবে। তো ডন সামদানি ভাইয়ের কাছে যে বিষয়টি নিয়ে শুনতে চাইবো ভাইয়া, সেটি হচ্ছে, ডন ভাই আছেন আমাদের সাথে? হ্যাঁ, মন দিয়ে আছি, ফুললি আছি, 100%। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, আমাদের মানে দেশের মধ্যে অভ্যন্তরীণ যেই যেমন হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের এখনো নেপোটিজম কাজ করে কিছু কিছু জায়গায়। আই এম অ্যাপোলোজাইজিং ইন অ্যাডভান্স ইফ আই গো ইনফর্মাল অর ক্যাজুয়াল ইন এনি ম্যানার, প্লিজ। কিছু কিছু জায়গায় মানে হয়ে যায়, কিছু কিছু আলোচনা আমাদের আসে না, কিন্তু নিতে হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা আসছে আজকে আমাদের এই মায়ের সাথে মায়ের পাশের এই উদ্যোগে। কিন্তু আমরা যে জেলা ভিত্তিক আমরা এক ধরনের কোনো প্রবলেম হলে একটা জেলাকে কোণঠাসা করে ফেলার চেষ্টা করি, আমরা ব্যক্তিকে কোণঠাসা করে ফেলার চেষ্টা করি, আমরা সম্প্রদায়কে কোণঠাসা করে ফেলার চেষ্টা করি। এই সবগুলো এটা কখনো আমার দ্বারা হয়ে যাচ্ছে, কখনো আমার পরিচিত কারো দ্বারা হয়ে যাচ্ছে, হয় ইন্টেনশনালি, না হয় আনইনটেনশনালি, হয় কনসাসলি, না হয় সাবকনসাসলি। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মানসিকতার সাথে জড়িত। আপনারা ভালো রিলেট করতে পারবেন। ডন ভাইয়া, আমি এই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন হওয়া উচিত যেটা মানসিকতা থেকে নিঃসৃত? আচ্ছা, আমি ইমরান ডেফিনেটলি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি একটু কিঙ্করকে একটা কথা বলি। কিঙ্কর, ওই আমারও ডিপ ইনসমনিয়া প্রবলেম, এবং এটা নিয়ে খুব মনের দুঃখে একদিন একটা স্ট্যাটাস লিখলাম, এবং এই প্রবলেম হ্যাজ ইনক্রিজড ইন কোভিড। হ্যাঁ, তো তখন আমাকে অনেক অ্যাডভাইস অনেক কিছু দিল। হ্যাঁ, এখন আমার ইনসমনিয়া প্রবলেমটা খুবই কমে আসছে, এবং তো
তোমার আগে হয়তো সপ্তাহে 3 দিন আমি ঘুমাতে পারতাম না ঠিক মতন, দেন আস্তে আস্তে কমতে কমতে এখন আমি প্রতিদিনই ঘুমাচ্ছি মোরলেস, হয়তো ম্যাক্সিমাম হয়তো সপ্তাহে একদিন একটু প্রবলেম হচ্ছে। তো এটা আমার মনে হয় মানে যেটা আমার কাজে লেগেছে এটা আমি তোমাকে বলি, প্লাস অডিয়েন্সের জন্য এটা খুবই কাজে লাগবে, বিকজ বাংলাদেশের তরুণ সমাজ এখন সবাই ইনসমনিয়া প্রবলেমে ভুগছে। এক হচ্ছে কোল্ড শাওয়ার বিফোর স্লিপিং। ওকে, কোল্ড মানে অনেক কোল্ড মানে নর্মাল শাওয়ার, এবং এটা মানে অনেকক্ষণ ধরে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে শাওয়ার এরকমও না, জাস্ট গো ইন, গাটা একটু ভিজাও, ঘাটটা একটু ভিজাও, ঘাড়ে পানি লাগলে একদম হিটটা নেমে আসে। এটা একটা। নাম্বার 2 যেটা আমার সবচেয়ে বেশি কাজে লাগছে ওটা হচ্ছে আগের রাতে যদি ঘুমও না হয়, সারাদিনে একবারও বিছানায় ধারে কাছে না যাও। এটা আমার সবচেয়ে কাজে লাগছে, বুঝছো? আমি আগে শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখতাম, শুয়ে শুয়ে বই দেখতাম, শুয়ে শুয়ে দেখতাম। এক্স্যাক্টলি। সো আমার এখন যতই ঘুম পাক মানে মনে হচ্ছে একটু 1 ঘন্টা শুই দুপুরে, দুপুরেও 1 ঘন্টা শুলেই কিন্তু রাতে আর ঘুমটা আসে না। তো আমি জেগে থাকি, আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, ঘুম হোক না হোক আমি সারাদিন জেগে থাকি, আমি একবারে রাতে বিছানায় যাই, ঘুম। মানে এইটা আমার সবচেয়ে বেশি কাজে লাগছে। সো এটা একটু যদি ফলো করে যাওয়া যায়, যে কোল্ড শাওয়ার, এবং নাম্বার 2 হচ্ছে যে সারাদিন একবারও না শোয়া, যেটা হয় আমার বা তোমার বা সাদমানের, যে আওয়ার মাইন্ড রেসেস ইভেন ওয়েন উই গো টু দ্য বেড। বেডে যাওয়ার পরও অনেক চিন্তা ঘুরতে থাকে, ব্রেনটা এভাবে শক ওয়েভের মধ্যে ঘুরতে থাকে, তখন আমাদের ঘুমটা হয় না। দ্যাটস ওয়াই উই নিড টু হ্যাভ দ্য শাওয়ার, এবং ব্রেনটা যখন ঠান্ডা থাকে বেশি ঘুম আসে। এসি রুমে থাকি টেম্পারেচার কমায় দেওয়া, রুম যত ঠান্ডা তত ভালো ঘুম আসবে। এন্ড ওই যে সারাদিন না বেডে যাওয়াটা আমার জন্য ইট ওয়ার্ক লাইক ম্যাজিক, অনেস্টলি ব্রো। সরি আমি হয়তো একটু ইন্টারফেয়ার করলাম, বাট আই থট ইটস ইম্পর্টেন্ট টু শেয়ার। ইমরান, তোমার প্রশ্নটা একবার, তোমার প্রশ্নটা কি ছিল? ইতিবাচক চিন্তা কি ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের হওয়া উচিত ভাইয়া? ও প্রশ্নটা ছিল মোস্ট লাইকলি মানে আমাদের প্রশ্নটা ছিল ভাইয়া যে আমরা মানে আমাদের মানসিকতার সাথে জড়িত আমাদের যে আচরণ, ব্যক্তিগত বা সামষ্টিক যে আচরণ, যে আমরা কখনো কোনো ইস্যুকে কেন্দ্র করে কোনো জেলা, কোনো ব্যক্তি, কোনো সোসাইটি, কোনো কমিউনিটি পার্টিকুলারলি হচ্ছে আমরা কোণঠাসা করতেছি এবং সবাই মিলে সেটা সেখানে মানে উঠে পড়ে লাগছে। এই যে মানে দৃষ্টিভঙ্গির যে বিষয়টি আমাদের, এবং সেটা যে আমাদের মানসিকতার সাথে জড়িত। আচ্ছা, সো বেসিক্যালি ইংরেজিতে একটা কথা আছে, কথাটা হচ্ছে পারসেপশন ইজ প্রজেকশন। পারসেপশন ইজ প্রজেকশন, অর্থাৎ আমাদের যে ধারণা হবে, আমাদের চিন্তাধারা যে রকম হবে, আমরা আমাদের চোখের সামনে ওইটাই বাস্তবতা হিসাবে দেখব। তো তার মানে কি, আজকে যদি আমি সাদমানকে নিয়ে নেগেটিভ চিন্তা করি, নো ম্যাটার হোয়াট হি ডাজ, আই উইল হাইলাইট দ্য নেগেটিভ মোর। এবং আমি যদি ওকে নিয়ে খুব ভালো চোখে দেখি, ওকে যদি আমি অন্তর থেকে ভালোবাসি, তাহলে নো ম্যাটার হোয়াট হি ডাজ, আই উইল সি অথবা হাইলাইট দ্য পজিটিভ মোর। সো এটা হচ্ছে আমার প্রথম কথা। অনেকটা শাশুড়ি বউয়ের লয়ারের মতন। হ্যাঁ, ওই বউকে জামাইকে দেখতেছে খুব ভালো, আবার শাশুড়ি দেখতেছে টোটালি ডাইনি। হ্যাঁ, আবার জামাই মাকে দেখতেছে পুরো ফেরেশতা, আবার বউ মা শাশুড়িকে দেখতেছে যে পুরো ডাইনি। তো তার মানে কি, আমরা যেভাবে চিন্তা করি ওইটাই আমরা বাস্তবতা দেখি। এটা হচ্ছে চশমা লেন্সের মতো। আমি যদি আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স পরি, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখবো। আমি যদি আজকে কালার লেন্স পরি, আমি কালার দেখবো। আমি যদি আজকে ব্লু লেন্স পরি, আমি ব্লু দেখবো। সো তার মানে আমাদের সবার বুঝতে হবে যে আমাদের চিন্তাটা পজিটিভলি আনতে হবে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, হে আল্লাহ এই কোভিড হলো, এটা ফেয়ার না, আমি এখন কি করবো, সব শেষ হয়ে গেল। এটা না চিন্তা করে যে হে আল্লাহ কোভিড আমার হয়তো জীবনে অন্যতম পরীক্ষা, এই কোভিডকে আমি মোকাবেলা করব এবং আমি ক্রিয়েটিভ হব, ইনোভেটিভ হব। আমি এই কোভিডকে কাজে লাগাবো নিজেকে টেস্ট করার জন্য, যে আমি কতটুকু শক্তিশালী, আমি কতটুকু লোড নিতে পারি, আমি কি দুমে মচে যাই নাকি আমি এটাকে ফাইট করে আরো বড়ভাবে বের হয়ে আসি। সো এই কোভিডকে কিন্তু দুইভাবে নেওয়া যায়, আমি যেটা বললাম যে গ্লাস হাফ এমটি হাফ ফুলের মতো। সো আমাদের পজিটিভ থটস, পজিটিভ চিন্তা। এবং একটা কথা তুমি এর আগে যেটা বলছো, যেটা নিয়ে আমি জীবন টু দ্য টপ অফ মাই ভয়েস চিল্লাচিল্লি করে আসছি, যেটাকে আমরা বলি কি, সাদমান বলি, ল অফ অ্যাসোসিয়েশন। যে তোমার বন্ধু সার্কেল যেটা, তুমি ওরকমই হবা। তোমার বন্ধু সার্কেল যদি ড্রাগ এডিক্টেড হয়, তুমি ড্রাগ নিবাই, লেটার প্রেমে একটা ঠেক খাওয়া খেয়ে ডাক্তার ধরবা, হ্যাঁ, সুনার আর লেটার। আর তোমার বন্ধু সার্কেল যদি অনেক রিলিজিয়াস হয়, তুমি ওরকমই হবা। তোমার বন্ধু সার্কেল যদি স্পোর্টসে থাকে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তুমি ইভেন্চুয়ালি যাবাই। সো ইউ মাস্ট টেক কেয়ার অফ দ্য ফ্রেন্ড সার্কেল অ্যারাউন্ড ইউ। নেগেটিভ ফ্রেন্ড যারা সারাক্ষণ প্যান করে, ঘ্যান ঘ্যান করে, ফেসবুকে ফেক প্রোফাইল খুলে মেয়ে সেজে অন্যদের সাথে কথা বলে, হ্যাঁ, যারা
সারাক্ষণ ক্রিটিসিজম করে, নেগেটিভ নিউজ শেয়ার করে, সবকিছু নিয়ে মজা করে, ধুর সারাদিন বলে, এদের থেকে 100 হাত দূরে থাকতে হবে। এটা হচ্ছে সোজা কথা। সো এই কয়েকটা জিনিস যদি আমরা একটু করি, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি যেটা বলছো যে মেরুর দুই কোণে আমরা চলে যাচ্ছি, রাইট? টোটাল প্যারালেলিজম, টোটাল ডিভিশন অফ থটস অ্যান্ড আইডিওলজি, যে কেউ বলছে না যে এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা পয়েন্ট অফ ভিউ। সবাই বলে না, আমি যেটা মনে করি এটাই ঠিক, আর বাকি সব রং, আমার সবাই এগেইনস্ট মি। আইদার ইউ আর উইথ মি অর ইউ আর এগেইনস্ট মি, নট আইদার ইউ আর উইথ মি অর ইউ আর উইদাউট মি, বাট ইউ আর উইথ মি অর ইউ আর এগেইনস্ট মি। এই চিন্তা ভাবনাটা ইজ ভেরি ব্যাড। আমি এই কথাটা শেষ করতে চাই একটা সিম্পল কথা বলে। আমি তোমাদের তিনজনের সাথে একটা সিম্পল কথা বলি, এবং এখানে অডিয়েন্স যারা আছে, যারা লাইভে কমেন্ট দিচ্ছে, হ্যাঁ, আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করি, থিঙ্ক অফ অ্যান অ্যাপল। আমি আসলে বলছি, আমি আপনাদের এখানে তিনজন, ইমরান, সাদমান এবং কিঙ্কর, প্লাস এখানে যত অডিয়েন্স আছে, আফিয়া নামে এক মেয়ে খুব সবাইকে ট্যাগ মেরে যাচ্ছে, আফিয়াকে এবং সবাইকে বলছি যে থিঙ্ক অফ অ্যান অ্যাপল। 10 সেকেন্ড, থিঙ্ক অফ অ্যান অ্যাপল। হয়ে গেছে ভাবা? হয়ে গেছে? আচ্ছা, আমাদের মধ্যে কয়জন রেড অ্যাপেল ভাবছে? রেড অ্যাপেল, রেড অ্যাপেল। সাদমান, কিন্তু বাকি তিনজনই রেড অ্যাপেল ভাবছে। আচ্ছা, এখানে যারা কমেন্ট দিচ্ছে, আপনারা কয়জন রেড অ্যাপেল ভাবছেন? আচ্ছা, আমাকে এখন বলেন কয়জন গ্রিন অ্যাপেল ভাবছেন? গ্রিন অ্যাপেল। কয়জন আপনারা অ্যাপেল উইথ অ্যান এলিমেন্ট দেখছেন? শুধু আপেল দেখেন, আপেলের সাথে গাছ বা প্লেট বা টেবিল বা অন্যান্য ফল দেখছেন? কয়জন আপনারা অ্যাপেলে একটা কামড় খাওয়া অ্যাপেল দেখছেন? কয়জন অ্যাপেলটা স্লাইস অবস্থায় দেখছেন? স্লাইস। দেখেন এখানে এখন কমেন্টে লিখতেছে, একজন লিখছে রেড, একজন লিখছে গ্রিন, একজন লিখছে রেড, আবার একজন লিখছে গ্রিন। স্লাইসড কে কে দেখছে? স্লাইসড, স্লাইস অথবা বিটেন, মানে একটা বাইট দেওয়া হয়েছে অ্যাপেলে। ঘুম থেকে উঠে চলে আসছে বাবার কাছে। ওদের লাইফটা যে ইনফিনিট টাইমস কিউটার হয়ে গেল। হ্যাঁ একদম। মা, ওদেরকে হাই দাও, হাই দিয়ে দাও। হাই। ঘুমটা ভেঙে গেল। সো দেখো, অনেকে আনসার করেছে ভাইয়া, কমেন্ট যদি সেকশনে রেড দেখছে, অনেকে গাছ দেখছে, অনেকে রেড অ্যাপেল উইথ গ্লাস দেখছে, কামড় খাওয়া অ্যাপেল দেখছে, ফুল অ্যাপেল দেখছে, রেড এবং গ্রিন মিক্স অ্যাপেল দেখছে, অ্যাপেল ট্রি দেখছে, স্লাইস দেখছে, অনেকে আইফোন দেখছে। ফোন কেউ দেখছে? অ্যাপল ফোন বা ম্যাক আইফোন কি কেউ দেখছে? তো দেখো, একটা আপেলই আমরা 14 জন 14 ভাবে দেখছি। তাহলে কিভাবে দেশে প্রধানমন্ত্রী সব ডিসিশন সবার ভালো লাগবে? কিভাবে কোনো রিলিজিয়াস স্টেটমেন্ট, কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট, কোনো সোশ্যাল স্টেটমেন্ট, কোনো পার্সপেক্টিভ, কোনো পয়েন্ট অফ ভিউতে কিভাবে সবাই একমত হবে? ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু মেক এভরিওয়ান হ্যাপি, গো এন্ড সেল ব্লাডি আইসক্রিম। ডোন্ট ট্রাই টু ডু এনিথিং সিগনিফিকেন্ট, বিকজ সিগনিফিকেন্ট কিছু করতে চাইলে সবাই হ্যাপি হবে না, সবাই হ্যাপি হবে না। তো তার মানে এটা বোঝাটা স্বাভাবিক যে আমরা দৃষ্টি ভেদাভেদ, মতের ভেদাভেদ থাকতে পারে, মেরুর দুই কোণে আমরা থাকবো, কিন্তু এই যে আপেলটা দিয়ে আমি সবাইকে বুঝালাম যে আমাদের বুঝতে হবে যে আমি রেড আপেল দেখছি, বাট এটাই হাদিস না, এটাই বাইবেল না, এটা গ্রিন অ্যাপেলও হইতে পারে। এবং কেউ যদি গ্রিন অ্যাপেল দেখে, ইটস অ্যাবসলিউটলি ওকে টু থিঙ্ক অফ আ গ্রিন অ্যাপেল, যেটা আমার অ্যাগ্রি করতে হবে না। আমার অ্যাপেল তো লাল ভাই, কিন্তু আমার রেসপেক্ট করতে হবে যে অন্য একজনের অ্যাপেল গ্রিন হতেও পারে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই, চমৎকার বিষয়টি আমাদের সাথে খুব ইন ডিটেইলস আমাদের সাথে আলোচনা করার জন্য, যে আসলে দৃষ্টিভঙ্গির সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো। টন ভাই, আমাদের নতুন গেস্টের সাথে পরিচয় করা দেন। নতুন গেস্টের হচ্ছে 14 মাস, ওর নাম শেজরে সামদানি, আমার একমাত্র মেয়ে। আচ্ছা, বাহ। আমাদের সবার পক্ষ থেকে ওর জন্য হাই। এবং হচ্ছে আমি বাপের মতোই হবে, স্টেজ অ্যাক্টর বা মানে হবে, মানে আমরা যেগুলো করি আর কি, পাবলিক অ্যাক্টিং পারফর্মার। হ্যাঁ, ইনশাআল্লাহ।
ও রাইজে আমাদের অনেকখানি পথ অতিক্রম করেছি। ভিউয়ার্স যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন বা কিছু সময় আগে জয়েন করেছেন তাদের কাছে আরো একবার জানিয়ে রাখছি, চলছে সাইকিউ অর্গানাইজেশন প্রেজেন্স ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন মায়ের সাথে মায়ের পাশে। আজকে আলোচনার বিষয়বস্তু লেখকদের ভাবনা মানসিক স্বাস্থ্য। আমরা কথা বলছিলাম আমাদের তিনজন অতিথি, তারা হলেন সাদ্দাম সাদিক, কিঙ্কর হাসান এবং ডন সামদানি। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথি সাদমান সাদিকের কাছে। ভাইয়া, লেখক হিসেবে আপনি এখন কি চিন্তা করছেন? আপনার মানে এই যে আমরা যে অভিজ্ঞতাটার মুখোমুখি হলাম বা হচ্ছি গত 2 মাস বা তারও বেশি সময় ধরে, কবে নাগাদ সেটা শেষ হতে যাচ্ছে জানি না, তা আপনি একজন লেখক হিসেবে কি চিন্তা করছেন পরবর্তী কোনো লেখালেখিতে আপনি এই বিষয় নিয়ে মানে লিখবেন? আচ্ছা, সো এই কোভিড নিয়ে আই গেস অনেকেই লিখবে, অনেক রিসার্চ পেপার যাবে। আমি বেসিক্যালি এখন যেটা ফোকাস করতেছি যে বইয়ের ইন্ডাস্ট্রিটা কি শিফট হবে। ফর এক্সাম্পল, এই যে কোভিড যে হচ্ছে, আমার মনে হয় না 2021 সালে বইমেলাটা হবেও। এবং বইমেলা যদিও হয়, আমাকে যেতে পারবো? কারণ বইমেলাতে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসে এবং সব মানুষ একটা জায়গায় আসে, ওই স্টলের মধ্যে আসছে, অনেকজনের সাথে হ্যান্ডশেক হয়, কোলাকুলি হয়। সো আমার মনে হয় না যে 2021 সালে বইমেলা খুব একটা প্রাণোচ্ছল হবে। আমাদের কন্টিনিউসলি অল্টারনেটিভ চিন্তা করতে হচ্ছে যে আমরা কিভাবে জিনিসটা ডিফারেন্ট ভাবে করতে পারি। সো আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা অলরেডি এক্সিস্টিং বইগুলো আমরা অনলাইনে লঞ্চ করলাম, এবং অনলাইনে লঞ্চ করার পর আমরা এখন অনলাইনে কোর্সগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সো উই আর থিঙ্কিং যে ভাই অনলাইনে কিভাবে আমরা বইগুলো নিয়ে যেতে পারি। যেরকম কিঙ্কর ভাই মোস্ট লাইকলি আপনার একটা বই মনে হয় পিডিএফ দিয়ে দিয়েছেন। সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। অনেক মানুষ অনেক কথা বলছে, মানুষ অ্যাকচুয়ালি চাচ্ছে যে অনলাইনে কিছু তারা করুক। সো আমরা যদি মানুষকে ডেলিভার করতে পারি, দে উইড বি রিয়েলি হ্যাপি। আর অনলাইনে বইয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমি খেয়াল করতেছি সেটা হচ্ছে যে রকমারি যেরকম মুঠো বই লঞ্চ করতেছে, আমরা যেরকম নিজেদের 10ms অ্যাপে এটা লঞ্চ করতেছি। সো বইয়ের ডেলিভারি এখন সম্পূর্ণ অফ। সো অনলাইনে আমাদেরকে যাইতেই হবে, আমরা নিজেরা চাই আর না চাই। সো ইন দিস কেস আমরা যে বিগেস্ট প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে পাইরেসি। এই পাইরেসি থাকার কারণে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির শিল্পীর অনেক বঞ্চিত হয়েছে, পুরো ধ্বংস অবস্থা। আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে অনেক সাফার করছে, পুরো ধ্বংস অবস্থা। সো আমাদের বইয়ের সেম অবস্থা হচ্ছে। আসলে মার্কেটে কয়েকজন বাদে আসলে বাকি সবার খুবই নাজেহাল অবস্থা আসলে পাইরেসির কারণে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট উই আর ফেসিং। সো আমরা দেখতেছি যে ডিজিটাল আইনের মধ্যে কি কি পলিসি আমরা মেইনটেইন করতে পারি, কিভাবে আমরা ইনেবল করতে পারি যারা স্প্যাম করতেছে তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলের মধ্যে আনা। সো বই নিয়ে তো প্ল্যান তো করতেছি, একটা হচ্ছে পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন রিলেটেড, আর একটা হচ্ছে প্রোডাক্টিভিটি হ্যাকস, নেক্সট বই যেটা। বাট ওভারঅল আমরা চিন্তা করতেছি যে ইকোসিস্টেমটা কিভাবে ঠিক করা যায়। আমি লাইক কয়েকটা প্রকাশকের সাথে কাজ করছি, 4-5টা প্রকাশক, এমনকি যারা বিভিন্ন ওয়েবসাইটে বইগুলো পাইরেসি করে তাদের নাম টাম সহ, তাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেস সহ আমি সব ডেলিভার করছি, বা স্টিল কিছু করার সম্ভব হয় নাই। সো বইয়ের কথা চিন্তা করতেছি, বা এট দ্য সেম টাইম আমাদের ইকোসিস্টেমটা আসলে ঠিক করার প্ল্যান করতে হবে। যদি ইকোসিস্টেম ঠিক না করতে পারি, আসলে কেউই এই জিনিসটাতে সামনে ফিউচারে মোটিভেটেড হবো না, পুরো বইয়ের ইন্ডাস্ট্রিটাতে সাফার করবে। সো ফার এই পাইরেসি জিনিসটা আসলে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, এন্ড ডিজিটালি কিভাবে বইটা সার্কুলেট করা যায় বেটার, ওটা নিয়ে ভাবছি আর কি। থ্যাংক ইউ ভাই। আমরা আশা করছি যে অনেকের মতোই যারা লেখালেখির সাথে যারা জড়িত, যারা লেখালেখি নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাদের লেখনীতে আমরা আগামী দিনগুলোতে কোভিডের যে আমরা যেই দুঃসময়গুলো পার করছি, যে কঠিন মুহূর্তগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, যে মানসিক অবসাদগুলোর মুখোমুখি আমরা হয়েছি অনাকাঙ্ক্ষিতভাবে, সেই জিনিসগুলো আমরা লেখনীর মাধ্যমে পড়ে আমরা আমাদের আরো যে সামনের যে প্রজন্ম তারা জানতে পারবে, আমরা নিজেরা সাক্ষী হয়ে থাকবো, আমাদের কাছে থাকবে সংগ্রহে। কিঙ্কর হাসান ভাইয়ের কাছে চলে যাচ্ছি সরাসরি। ভাইয়া, আমরা না হয় আন্ডার ডেভেলপিং কান্ট্রি বা কেবলমাত্র মানে গ্রোন আপ একটা কান্ট্রি, কেবল উঠছি উপরের দিকে, আমাদের অর্থনীতিতে আস্তে আস্তে একটু চাঙ্গা হচ্ছে। যদি এখন আবার বড় একটা মানে দুর্যোগ এসে পড়লো, জানি না কি হতে যাচ্ছে। তো ভাই, আমরা একটু জানতে চাচ্ছি মানসিক স্বাস্থ্য আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। জাপানের মতো কান্ট্রি, যেখানে ট্রেনে যদি লেট করা হয় 5 মিনিট, সেখানে ট্রেন থেকে টোকেন দিয়ে দেওয়া হয় যে আমার 5 মিনিট লেট হওয়ার কারণে তার অফিসে যেতে 5 মিনিট লেট হয়েছে। সেই সমস্ত মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, যাদের মানে মোস্ট কসমোপলিটন কান্ট্রিজ, সেই সমস্ত কান্ট্রিগুলোতে মানে পোস্ট দিয়ে গ্যাদারিং করে হচ্ছে সুইসাইড অ্যাটেম্প নেওয়া হয়, মানে কারা কারা মরবা আসো। মানে মানে আমাদের দেশের সুইসাইডাল অ্যাটেম্প বেড়ে যাচ্ছে, এই কেসগুলো বাড়ছে। আপনি যেটা বললেন যে সিলেটের একটা ঘটনা, কিন্তু ওই কান্ট্রিগুলো যারা উন্নত বিশ্ব নামে পরিচিত, তাদের তো আসলে জীবনে কোনো কিছুর মানে অভাব নেই, কর্ম, নিয়মানুবর্তিতা, সুন্দর চিন্তা চেতনা, কিন্তু কেন তাদের সাথে এগুলো হচ্ছে এবং কিছু কিছু জায়গায় যাওয়া বন্ধ করে দিচ্ছে?
আমার আমার এই জায়গাটা যেটা মনে হয় ইমরান, আমি টোকিও বইমেলায় গিয়েছিলাম আসলে। সো আমার একটা সময় মনে হতো যে যে কোনো দুঃখ থেকে বের হবার জন্য বা কষ্ট থেকে বের হবার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এবং সেটা আমি করতাম। যখন আমার হতাশা তৈরি হতো আমি আরো বেশি কাজ করতাম এবং ওই সময়টা আমি ভুলে যাওয়ার চেষ্টা করতাম। বাট জাপানে যেটা হয় যে জাপানে তো মানুষ আরো বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে। তাহলে জাপানে কেন এই জিনিসটা হয় এবং একটা নির্দিষ্ট সময় ওরা বেশি আত্মহত্যা করে, দেখা যায় পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করছে, তলোয়ার পেটের ভিতর ঢুকাচ্ছে, এবং ওদের কাছে ওদের বস হচ্ছে ঈশ্বরের মতন। এবং একটা নির্দিষ্ট সময় যখন হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট হয় বা ওদের অ্যাপ্রাইজাল হয়, তখন যদি ঠিকঠাক মতন কোনো কিছু না হয়, পারফরমেন্স বোনাস যদি না আসে, তখন আত্মহত্যার হারটা বেড়ে যায়। সো ওরা হয়তো বা কাজ জিনিসটাকে অনেক সিরিয়াসলি নেয়। আমি আসলে ওখানে গিয়ে খুঁজতে চাচ্ছিলাম যে এত কিছু থাকার পরেও চারপাশে একটা সুন্দর দেশ, সকল সুযোগ সুবিধা ওদের কাছে আছে, ভালো কাজ করছে, ভালো আয় করছে, তাহলে আসলে কেন আত্মহত্যা করে? যেটা হয় আমরা তো সবসময় আসলে আমাদের দোষ বের করি জাতি হিসেবে, আমাদের কি কি খারাপ, আমাদের এইটা নাই সেইটা নাই। আমাদের কিন্তু অনেক ভালো কিছু আছে, এবং ভালো কিছুর মধ্যে একটা অদ্ভুত জিনিস যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আমরা না যে কোনো কিছু আমাদের কাছের মানুষদের সাথে শেয়ার করি। যেমন আমার বন্ধু আমার সবকিছু জানে, আমি নিজে যা জানি না তার চেয়েও মনে হয় বেশি কিছু জানে। এবং আমার এই করোনার সময়, লকডাউনের সময় কিন্তু আমার সবচেয়ে বেশি কাজে লেগেছে যেটা আমাদের স্কুলের ফ্রেন্ড। আমরা দেখা যায় যে আমরা অনেক কিছু ছেড়ে আসি কিন্তু স্কুলের ফ্রেন্ড গুলো থেকে যায়। তো আমাদের স্কুলের ফ্রেন্ডদের একটা গ্রুপ করা আছে, যারা অন্তত সপ্তাহে 3 দিন বা 4 দিন ভিডিও কল করি, এবং কোন দিন কি করলাম, কখনো নকল করতে গিয়ে ধরা পড়ছি কিনা, খেলতে গিয়ে বল নিয়ে গেছি কিনা টিচার এসে, মার খাইছি কার কার কাছে, এইসব গল্প করে হাসাহাসি করি। এবং পুরো যেভাবে চার্জ দেওয়া হয় মোবাইলকে, ওইভাবে আমরা যেন আরো কিছুক্ষণের অক্সিজেন নিয়ে বেঁচে থাকার রসদ নিয়ে আমরা এরপর ফিরি ভিডিও কল শেষে। তো আমাদের একটা জিনিস ভালো যেটা, সেটা হচ্ছে আমরা খুব শেয়ার করতে পারি। জাপানের যেটা, ওরা ভিতরে মরে যাবে তারপরও কারো কাছ থেকে ওরা কাউকে বলবে না যে আমি কি প্রবলেমে আছি, কি কষ্টে আছি। এবং এই হতাশার জায়গাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় বিস্ফোরণের মতন হয়ে যায়, এবং তখন ওরা আসলে আত্মহত্যার যে জায়গাটা সেই জায়গায় চলে যায়, যে এটাই হয়তো বা সলিউশন, এটার ভেতর থেকে হয়তো বা কিছু একটা হবে। বাট আমাদের সবচেয়ে বেটার জিনিসটা এখনো পর্যন্ত আমি জানি না, আমি অ্যাটলিস্ট পেয়েছি আমার ক্ষেত্রে, যে আমার খুব বন্ধু, প্রচুর বন্ধু আছে, এবং যত প্রবলেম, যখন যে সমস্যায় পড়েছি আমি বন্ধুদের কাছে গিয়ে বলছি যে এটা আমার প্রবলেম, দোস্ত এইটাই প্রবলেম। এবং এইটা সত্যি কথা যে আমার পারিবারিক অনেক বিষয় যেটা আমার বন্ধুদের কাছে গিয়ে আমি বলি, এবং ওদেরকে আমি বিশ্বাস করতে পারি যে দোস্ত, বাপের সাথে এই ঝামেলাটা হয়েছে, মায়ের সাথে এই সমস্যাটা হচ্ছে, এটার সলিউশনটা কি হবে। আমার যেমন আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, বাবার সাথে প্রায় 1.5 বছর কথা বলি না একটা অভিমানের জায়গা থেকে। তো আমার বন্ধুরা এসে সেগুলো সলভ করে দিল। তো আমার বন্ধুরা আমার জীবনের অনেক বড় একটা সম্পদ। এবং আমি যে মনে করি, আমি বাঙালিকের জন্য একটা ক্যাম্পেইন করেছিলাম অনেক আগে, বাঙালি ফ্রেন্ডশিপ ডে, যে আমাদের প্রতিদিন গড়ে 7 জনের মতন হচ্ছে আত্মহত্যা করে, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা ডাটা আমরা তৈরি করেছিলাম। এবং সেখান থেকে আমরা শুধু একটা জিনিস বলেছিলাম, যে সবার আগে জরুরি হচ্ছে কথা বলা, বা কথা বলার মানুষটাকে খুঁজে পাওয়া, যে আমি কথা বলতে চাই। আমরা কিন্তু সম্পর্ক, একটা অনেক অংশে সম্পর্ক তৈরি হয়, আমরা যেটা করি রিলেশনে ইনভেস্ট করি সম্পর্কের জায়গা থেকে, যে আমি বড় হব, 5 জন মানুষের সাথে পরিচয় হবে। কিছু কিছু সম্পর্ক একদম আলাদা করে থাকে, এখানে কোনো স্বার্থের ব্যাপার থাকে না। এখানে নিজের কথাগুলো একদম মন খুলে বলা যায়, যে আমি এরকম আছি, আমার এটা ভালো লাগছে না, এইটা এরকম হচ্ছে। তো এই জায়গাগুলো একটু তৈরি হওয়া দরকার। আর আরেকটা জায়গা যেটা একটু বলি আমি, যেটা সাদমান বলছিল যে বইমেলা হবে কি হবে না 2021-এ, আমি একটু জাস্ট অন্য জায়গা দিয়ে আসি। একজন লেখকের জন্য না এই জিনিসটা আমরা ভাবতেই পারি না যে বইমেলা হবে না, এটা আমাদের জন্য ভয়ঙ্কর কষ্টের একটা বিষয়। সাদমান এটা বুঝবে, আমার জন্য তো ভয়ঙ্কর কষ্টের বিষয়। আমি আমি আরো বলি যে শুধু 1 মাস ফেব্রুয়ারি না হোক, বছরের প্রতিটা মাসে বইমেলা হোক। তো ওই জায়গা থেকে আমার কেন জানি মনে হয় যে মানুষ যখন প্রবলেমে পড়ে, মানুষরা সলিউশন বের করে। এই যে প্রবলেম হচ্ছে, টকশোতে একসাথে সবাই বের হতে পারছে না, আমরা কিন্তু একসাথে কথা বলার একটা সলিউশন বের করে ফেলছি, যে লাইভে আমরা সবাই কথা বলবো একসাথে। ফেসবুক মেবি কিছুদিন আগে হচ্ছে ফেসবুক শপ নামে একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা সবাই নিতে পারবে, সেটা লঞ্চ করবে, যে ফেসবুক শপ থেকে গিয়ে সবাই কিনতে পারবে। যদি বইমেলা নাও হয়, হয়তো দেখা যাবে ভার্চুয়ালি আমরা এমন কোনো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি, যেখানে দেখা যাবে প্রত্যেকটা প্রকাশনীর আলাদা করে ভার্চুয়ালি হয়তো একটা অনলাইন শপ আছে, এবং সেখান থেকে আমরা পছন্দ মতো বই কিনতে পারছি, এবং সেই বই হয়তো আমাদের বাসায় পৌঁছে যাচ্ছে, অথবা অনলাইনে সেই বইটা আমরা টাকা দিয়ে কিনে পড়তে পারছি। সো আমি একটা দিন শেষে যেটা বলি, যে আমি আসলে খুব আশাবাদী মানুষ, এবং আমার মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি খুবই ভাগ্যবান একটা মানুষ, যে চেষ্টা করছি, চেষ্টা করতে পারি, এবং চারপাশের মানুষ যারা আছে, এই আমাদের মধ্যে আন্তরিকতা খুব বেশি, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ খুব বেশি। তো এই জায়গাগুলো আমাদেরকে খুব হেল্প করে, এগুলো আমরা জন্মগত ভাবে পাই, এগুলো আমরা জাতিগত ভাবে ওন করি। আমরা অনেক খারাপ কিছু জানি, ভালো কিছু কিন্তু নেই। তো ভালো জিনিসগুলোকে নিয়ে আলাদা করে একটু বসতে হবে, ভাবতে হবে, এগুলোকে নিয়ে নার্চার করতে হবে। আর যেগুলো খারাপ সেগুলো একটু একটু করে ছেড়ে ফেলতে হবে।
আমরা ওই যে অনেকে বলে যে ব্রিটিশদের কাছ থেকে আমরা শুধুমাত্র খারাপ জিনিসগুলো নিয়েছি, আমরা ভালো কিছু নিতে পারি নাই। সো কিভাবে আসলে আমরা ভালো কিছু নিতে পারি সেই জায়গাগুলো একটু ভাবা দরকার। সো উন্নত দেশের আইফোন আছে, উন্নত দেশের গ্যাজেট আছে, যে কোনো কিছু আছে, ওরা তো আরো তাড়াতাড়ি করতে পারে। তো আমাদের কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু না থাকার পরেও আমাদের এমন কিছু আছে যে জিনিসগুলো নিয়ে আমরা আমাদের পক্ষে ভালো থাকা সম্ভব। আমি সুখী কিনা, আমি যেটা মনে করি যে মানুষ ভালো থাকে না আসলে, সে যেটা করে সে ভালো থাকার চেষ্টাটা করে, বিকজ আমাদের লাইফ অনেক স্ট্রাগল। সো আমি আসলে কেমনে ভালো থাকবো, আমার নিজের জার্নি বলি, আমি গত 2 বছরে আমার মনে হয় যে আমাকে একজন আমার খুব কাছের মানুষ বলতো, আমি সবসময় বলি যে কিঙ্কর, আমি নিজে বলি যে আমি খুব ভালো মানুষ। তো আমাকে সেই মানুষটা বললো যে কিঙ্কর তুমি ভালো এটা না তুমি জাজ করতে পারো না, তুমি ভালো কিনা সেটা তোমার সামনের মানুষের চোখের দিকে তাকায় বুঝবা। সেই চোখ যদি বলে তুমি ভালো, তাহলে তুমি ভালো। সো আমি যখন আস্তে আস্তে অন্যদের চোখের দিকে তাকায় নিজেকে জাজ করা শুরু করলাম, যে কোনো প্রবলেম আমি চিন্তা করলাম যে না আমার ভুল, ওর মেবি ভুল না, আমি দেখি ওটা সলিউশন করতে পারি কিনা, এবং ও হ্যাপি থাকলে আমি খুশি হয়ে উঠি। এই বোধগুলো যখন তৈরি হবে, যেমন আমার যেটা হয় এই যে কোনো উৎসবে বলি, যেমন গত বছরের কথা বলি, ঈদে আমি নিজে কখনো আমার নিজের জন্য কিছু নেই না, কিন্তু আমি যখন আমার স্যালারির টাকাটা পাই বা আমার আয়ের টাকাটা পাই, সেটা আমি যখন আমার বাবার জন্য কিছু কিনি, মায়ের জন্য কিছু কিনি, বোনের জন্য কিছু কিনি, তখন কিন্তু আমার মন বেশি ভালো হয়ে যায় নিজে কিছু পাওয়ার চেয়ে। তো এটা একটা অদ্ভুত অনুভূতি যে অন্যরা ভালো থাকলে নিজের ভালো থাকা, এই বোধ যখন তৈরি হয়ে যাবে না, তখন ভালো থাকার, সুখী থাকার 1000টা কারণ তৈরি হবে। তখন মনে হবে এই যে বারান্দায় গেলাম, একটু যে ঝড়ো হাওয়া হইলো, একটু বাতাস যে আসলো, এই যে আনন্দটা, এই বাতাসটা যে আমি পেলাম, এই নিঃশ্বাস যে নিতে পারলাম, এইটা না অনেকে পায় নাই। তো আমি ওই মুহূর্তে সবচেয়ে লাকি পার্সন। তো এই জায়গাটা আসলে তৈরি হওয়া দরকার নিজেদের মধ্যে। এটা তৈরি হয়ে গেলে, কিছুদিন আগে আমার প্রীতমের সাথে কথা হচ্ছিল, আয়মানের সাথে কথা হচ্ছিল, তো যেটা হয় আমি সবসময় মনে করি যে একটা পজিটিভ প্রজন্ম তৈরি হচ্ছে, এবং এই পজিটিভ প্রজন্ম যদি একসাথে কাজ করে, একভাবে কাজ করে, আস্তে আস্তে অন্য মানুষগুলো পজিটিভ হওয়া শুরু করবে। অন্য মানুষগুলো না ফাইট করার ভিতর নিজের ভিতর এক ধরনের ওই যে যেটা বারবার বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিবে। এবং এটা যত দ্রুত তৈরি হবে, যত দ্রুত আমরা দেখতে পারবো যে আসলে আমরা ভালো থাকতে পারছি এবং অন্যরা ভালো থাকলে আমরা ভালো থাকি, তত দ্রুত একটা শুদ্ধ জাতি আমরা পেয়ে যাব, এটা আমার মনে হয়। এন্ড কোনো প্রবলেমই আসলে প্রবলেম মনে হবে না, কারণ আমি সবসময় মনে করি যে এভরি প্রবলেম ইজ অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ। প্রত্যেকটা প্রবলেমই আসলে একটা অপরচুনিটি, ওটা ছদ্মবেশ নিয়ে আসে। সো এইটা ঠিক হয়ে যাবে, আই থিংক সো, আমার এটা মনে হয়। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ভাইয়া। মানে আমরা গল্পের ছলে আমরা শুরু যখন করেছিলাম, আমাদের কখন 1 ঘন্টা শেষ হয়ে গেছে আমরা টেরও পাইনি। আই গেস এটা সবার সাথেই হয়েছে, কারণ এত চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, বা আমাদের অডিয়েন্সরা আমাদের সাথে এত সুন্দর করে কানেক্ট করছিলেন। রন ভাইয়ের গল্প শেয়ার করা, তারপর হচ্ছে সাদমান ভাইয়ের গল্প বলা লেখালেখি নিয়ে, এবং হচ্ছে সামনের দিনগুলো নিয়ে ভাবা, লেখালেখি ইন্ডাস্ট্রি নিয়ে। কিঙ্কর হাসান ভাইয়ের যে অনুসরণ বা অনুকরণ কথাটি বললেন, অর্থাৎ উন্নত বিশ্ব বা উন্নত কাউকে অনুসরণ করার মানে কিন্তু এই না যে তার শতভাগ আমাকে অনুকরণ করতেই হবে। সেই প্রসঙ্গে কিন্তু আপনি একদম একটু খুব কষ্ট করে দেখাতে চাইলেন। অর্থাৎ জিডিপি রেট অনেক বেশি, মাথাপিছু আয় অনেক বেশি হতে পারে, কিন্তু তার অর্থ এই না যে তার সবকিছু আমাদেরকে নিতে হবে। আমাদের দেশে অনেক ভালো ভালো কালচার আছে, অনেক ভালো ভালো সংস্কৃতি আছে, সেগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস করা উচিত, সেগুলো অবশ্যই আমাদেরকে চর্চা করা উচিত। ইনশাআল্লাহ আশা করছি যে এইগুলো হচ্ছে আমরা নিজেদের মধ্যে ধরে রাখতে পারবো, এবং এগুলো আরো উত্তরোত্তর বাড়াবো, যাতে করে হচ্ছে মানসিক অবসাদ থেকে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বা এই ধরনের অপমৃত্যুগুলোর হার যেন কমে যায়, এবং এগুলো যেন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসে তারা যেন এগুলো থেকে আরো অনেক বেশি দূরে থাকে, তারা যেন এগুলোর আঁচ না করতে পারে। সরাসরি চলে যাচ্ছি ভাইয়া আমাদের শোর একদম শেষ দিকে আমরা চলে আসছি, যেহেতু এটা 1 ঘন্টার শো। ডন সামদানি ভাইয়ের কাছে। ভাইয়া, লেখালেখিতে যেহেতু আজকে আমরা মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং যে অর্গানাইজেশনের যে ক্যাম্পেইনটি চলছে, ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন, মায়ের সাথে মায়ের পাশে, তারা মূলত হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। তো আমরা যদি আমাদের লেখালেখির ইন্ডাস্ট্রিতে যারা আছেন সেখানটাতে যদি আমরা এই লাইভ এখন যারা দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন, হয়তো মানে আজকের এই লাইভের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারে, আমরা যদি লেখালেখিতে যদি এরকম কিছু ক্যারেক্টার নিয়ে আসতে পারি যারা মানে মানসিক অবসাদগ্রস্ত ছিল, তাদের জীবনযাপনটা, তাদের চাল বলনটা, তাদের কথাবার্তাটা কিভাবে শুরু হলো, কিভাবে প্রভাবিত হলো, কিভাবে সেগুলো স্পষ্ট হলো যে সে যে আসলে মানসিক অবসাদগ্রস্ত, হোক সেটা শিশু, হোক সেটা কিশোর, হোক সেটা প্রাপ্তবয়স্ক, এরকম কিছু ক্যারেক্টার কি আমরা আশা করতে পারি আমাদের লেখক যারা আছে বা লেখালেখি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে? ডেফিনেটলি, তবে এইটা কিঙ্করের জন্য আরো বেশি রেলেভেন্ট হবে, কারণ আমি তো আমার যে 2টা বই বের হয়েছে 2 বই মেলায়,
এবং প্রথমে যে আমার 6টা ছোট ছোট পকেট বই বের হচ্ছে এগুলো সবই সেলফ হেল্প, এবং সেলফ হেল্প ছাড়া আমি আমার জীবনে আর কিছু লিখতে চাই না। হ্যাঁ, মানে আমি আমার পুরো লাইফে আমার একটা প্ল্যান আছে 10 বছরে 10টা বই, এন্ড দেন এরপর আই উইল স্টপ অলসো দ্যাট। বাট এই 10 বছরে 10টা বই এবং এগুলো সবই সেলফ হেল্প রিলেটেডই হবে। তবে সেলফ হেল্পের মধ্যেও যেমন রবিন শর্মা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, ওটা সেলফ হেল্প। অ্যালকামিস্টটা অনেকটুকু সেলফ হেল্প বলা গেলে ওখানে কিন্তু দেয়া হ্যাভ ক্যারেক্টারাইজেশন। তো ওই অ্যাঙ্গেলে একটা ইন্টারেস্টিং আইডিয়া তুমি এখন দিলা, ওইটা নিয়ে ভাববো যে আসলে মাঝে মাঝে দেখা যায় সেলফ হেল্প একটু বোরিং হয়ে যায়, বা সাদমান আইমান যেভাবে খুব ইন্টারেস্টিং করে লিখতে পারে আমি আবার ওরকম পারি না, মানে আমার লেখাগুলো অত ইন্টারেস্টিং হয় না আর কি। হ্যাঁ, তো প্রবাবলি এটা একটা ভালো আইডিয়া যে ক্যারেক্টার ইনসার্শন করলে প্রবাবলি ইট মাইট বি ভেরি ইন্টারেস্টিং, যে একটা ক্যারেক্টার হয়তো ডিপ্রেস ছিল, সে কিভাবে এটা অতিক্রম করলো বা কি করলো না করলো হোয়াট এভার, আই থিঙ্ক দ্যাট ইট ক্যান বি ভেরি ইন্টারেস্টিং। তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, একটা জিনিস একটু সবাইকে দেখাতে চাচ্ছিলাম, এবং এটা সবার জন্য খুব উপকারে আসবে আর কি। ডেলয়েটে একটা রিসেন্ট একটা কোভিড নিয়ে একটা রিসার্চ, আমি কি দিন দেখাবো? জি শিওর। শিওর ভাই। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, 1 মিনিট। এটা আমার মনে হয় সবার খুব কাজে লাগবে। সো দিস ইজ দা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে রাইট? আচ্ছা, আমি এটা এক্সপ্লেইন 1 মিনিটের মধ্যে এক্সপ্লেইন করি। তো ডেলয়েট বলছে যেটা অনেকটা গ্রিফ কার্ভের মতন, ঠিক আছে? সো করোনার সময় আমরা কি করলাম, সো একদম প্রথমে আমাদের হচ্ছে ডিনায়াল। হ্যাঁ, দূর কি করোনা মরনা ফালতু, এগুলো হয় না, দূর ফালতু এগুলো, আগে আমার এগুলো হবে না, ডিনায়াল। দেন এরপরে আমরা গেলাম একটু ফ্রাস্ট্রেশনে, যে কি বলতেছে লকডাউন, আল্লাহ আমার ট্রেনিং একটার পর একটা 7টা আমার ট্রেনিং ক্যান্সেল হয়ে গেল, তো খুবই ফ্রাস্ট্রেশন। দেন লকডাউন হয়ে গেল মার্চের 24 তারিখ থেকে, বাসায় বসা শুরু করলাম, বাসায় সমস্যা হওয়া শুরু করলো, কারণ সারাক্ষণ আমি বাসায়, বউ সারাক্ষণ বাসায়, বাচ্চাও বাসায়, টিমও বাসায়, হইচই সবকিছু। আলটিমেটলি কিন্তু আমরা একটা ডিপ্রেশনে চলে গেলাম এবং একটু ডিপ্রেসড হলাম যে হাউ ক্যান আই টেক কেয়ার অফ মি অ্যান্ড মাই ফ্যামিলিজ হেলথ অ্যান্ড ওয়েল বিং। যদি আমার করোনা হয় আমি কি করবো? উইল দেয়ার বি জব কাট, উইল দেয়ার বি স্যালারি লস, এসেনশিয়াল সার্ভিসেস যদি আমি না পাই, আমরা অনেক প্যানিক করলাম, আমরা স্বপ্ন আগোগা এগুলাকে খালি করে ফেললাম, লুটপাট করলাম টোটালি, তাই না? ইকোনমিক স্লোডাউন যদি হয়, এবং এই ডিপ্রেশনের পরে এ ভ্যালি অফ ডিসপেয়ার মানে কি? এই ডিপ্রেশনের সমুদ্রে, ডিপ্রেশনের সাগরে আমরা গা ভাসায় দিলাম, মানে এখানে ডুব দিলাম আর এখান থেকে উঠলাম না। কিন্তু কিছু কিছু মানুষ এই অরেঞ্জ জোন থেকে আস্তে আস্তে গ্রিন জোনে গেল, ওরা একসেপ্ট করলো যে না, কোভিডের বাস্তবতা আমাদের বুঝতে হবে, কোভিড কি এবং কোভিডের সব ডিটেল প্রসেস পলিসি বুঝে শুরু করলো, এবং ওয়ার্ক ফ্রম হোম পুরো দমে করা শুরু করলো, এবং ওয়ার্ক ফ্রম হোমের জন্য কি কি টুলস আছে, সাপোর্ট আছে, প্রসেস আছে, ইন্টারনেট কি আমি আপগ্রেড করবো নাকি, আমি কি ব্যাকআপে আমার মোবাইলে ইন্টারনেট কিনে রাখবো নাকি, এগুলো শুরু করলো। এবং লাস্টলি হচ্ছে কমিটমেন্ট, যেটা সালমান বলছিল যে ঠিক আছে, আমার এবার যদি এবছর আল্লাহ মাফ করে বইমেলা নাও হয় আগামী বছর, তাহলে আমি কি অনলাইনে পিডিএফ করে বই কি একটা পাইরেসি মুক্ত এনভায়রনমেন্টে বই কি আমি বিক্রি করতে পারি নাকি 50% কস্টে, যেহেতু আমার প্রিন্ট করতে হচ্ছে না, অনেক অল্প দামে। তো এই ধরনের কমিটমেন্ট লেভেলে চিন্তা করা। লাস্ট আমি যে কথাটা বলবো, অনেক মানুষ এই যে বাম সাইডের যে জোনটা, ডিপ্রেশন, ডিনায়াল, ফ্রাস্ট্রেশন, এই জোনের মধ্যে আটকে পড়ে আছে। ওরা এই ভ্যালি অফ ডিসপেয়ার নদীটাকে ক্রস করতে পারছে না, ওরা ওই সাইডে অ্যাকসেপ্টেন্স বা কমিটমেন্ট সাইডে যাচ্ছে না, ওরা কিন্তু এই ভ্যালি অফ ডিসপেয়ারের মধ্যে আটকে পড়ে আছে, এবং ওরা ডিপ্রেসড হচ্ছে, ওরা আরো ডিপ্রেশনে যাবে, ওরা আরো বেশি ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত হবে, ওরা ওদের স্বাস্থ্য আরো খারাপ করবে, ইমিউনিটি কমে ফেলবে, এবং করোনা হলে এরা অনেক সাফার করবে। তো আমি সবাইকে ওয়েলকাম করব যে অ্যাকসেপ্টেন্স এবং কমিটমেন্ট লেভেলে আসতে, এবং আপনি যত বেশি এই লেভেলে আসতে পারবেন ততই আপনি করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন এবং আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ, দ্যাটস দ্য লাস্ট থিং আই ওয়ান্টেড টু সে and share with everyone. It's a Deloitte's global research. অসাধারণ ভাই, মানে আপনি আমাদের সাথে এই চমৎকার স্লাইডটি শেয়ার করার জন্য এবং লেসনটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অডিয়েন্সের সবার পক্ষ থেকে এবং আমাদের নিজেদের পক্ষ থেকে, সাইকিউর অর্গানাইজেশনের পক্ষ থেকে। কারণ হচ্ছে এই জিনিসটা মানে এইটার মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি, এটাই আসলে হচ্ছিল আমাদের সাথে। প্রথম কিন্তু আমরা একদম মানে থোড়া কেয়ার করতাম। যাই হোক ভিউয়ার্স, আমরা একদম সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। যদিও আরো ভালো লাগতো যদি হচ্ছে আমাদের যে গেস্টরা ছিলেন, যে চমৎকার বিষয়গুলোতে আলোকপাত করছিলেন এবং যে লেসনগুলো আমরা নিচ্ছিলাম, যদি আরো কিছুক্ষণ থাকতে পারতাম। ইতিবাচকতার চর্চা হচ্ছে বলে কথা।
ইতিবাচকতার শেখাটার অনুশীলনটা হচ্ছে বলে কথা, হয়তো আরো বেশি ভালো লাগতো। কিন্তু এই পর্বে না হলেও আগামী পর্বে আবারও আমাদের গেস্টদেরকে নিয়ে আবারও হাজির হতে পারবো অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সেই আশাবাদ রেখে আমি আজকে আলোচনার শেষ প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি সাদমান সাদিক ভাইয়ের কাছে। তবে তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিউয়ার্সদের জন্য দিয়ে রাখতে চাই। ভিউয়ার্স, আমরা আছি সাইকিউ অর্গানাইজেশন প্রেজেন্স ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন মায়ের সাথে মায়ের পাশে। এই ক্যাম্পেইনটি মূলত আগামী 22 মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ মায়ের সাথে মায়ের পাশে এই ক্যাম্পেইনটি আপনার মায়ের সাথে সুন্দর গল্পটি আপনি খুব সুন্দর করে লিখে শেয়ার করবেন। সেরা 30টি লেখা নিয়ে হচ্ছে একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে। আর প্রথম 3 জন যেই যাদের গুলো সমালোচক জরিপে বা বিচারকদের জরিপে যাদের যে 3টি লেখা বা যে 3 জনের লেখা হচ্ছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রাইজ মানি থাকবে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ। তো আশা করছি আপনারা সেখানে জয়েন করবেন এবং আজকের এই শো যারা দেখছেন তারা তাদের পরিচিত জন যারা আছেন, সিনিয়র হোক, জুনিয়র হোক, ফেলো হোক, ফ্রেন্ডস হোক, তাদের সাথে আপনারা শেয়ার করবেন, সো দ্যাট অনেকেই যেন এতে অংশগ্রহণ করতে পারে এবং তাদের ক্যালিবারটা, তাদের নেকটা যেন সবার সাথে শেয়ার করতে পারে। ওয়েল, চলে যাচ্ছি সরাসরি সাদমান ভাইয়ের কাছে। সাদমান ভাইয়া, আমরা আশা করছি যে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে বড় ধরনের একটা পরিবর্তন চলেই আসলো এবং হয়তো এই নিউ নরমাল আমাদের সাথে থেকে যাবে, হয়তো এই নিউ নরমাল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আশা করছি যে আপনার যে ইচ্ছা, আপনার যে চিন্তা, হয়তো আগামীতে লেখালেখি অব্যাহত তো অবশ্যই থাকবে, কলম তো থেমে থাকবে না, কিন্তু সেটা আমরা ভিন্নভাবে হয়তো পাবো। তবে সেখানে মানে পাইরেসি মুক্ত ভাবে পাওয়াটা, কারণ একজন লেখকের লেখা খুব মানে কষ্টের জিনিস, সেটা যখন হচ্ছে পাইরেটেড হয়ে যায় বা একটা পিডিএফ শেয়ার করলে সেটা কোনোভাবে যদি হচ্ছে সেটা সবার কাছে খুব অ্যাভেলেবেল হয়ে যায়, একজন লেখকের জন্য খুবই খুবই দুঃখজনক বা আশাহতকর একটি বিষয়, এটি সবার জন্যই। তো ভাই, এই প্রসঙ্গে আপনি আরো দুই একটি কথা যদি বলতে চান, সেটির সাথে আপনি আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল লেখকদের ভাবনা বা মানুষের ভাবনায় মানসিক স্বাস্থ্য, সেটি নিয়ে আপনার শেষ কথা বলে আমাদেরকে হচ্ছে উপকৃত করুন। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি একদম কনক্লুসিভ কিছুটা বলি, সেটা হচ্ছে অনেক মানুষ ভাবতেছে যে পোস্ট করোনা বলে একটা টাইম থাকবে, যে করোনা শেষ হওয়ার পর একটা ট্রানজিশন আসবে। তো গতকালই ভাইয়ের সাথে কথাবার্তা হচ্ছিল, এন্ড আমি যেটা বুঝলাম যে যে ট্রানজিশনটা আমরা চিন্তা করতেছি যে হবে, ওইটা আসলে হয়ে গেছে। যেদিন লকডাউন শুরু হয়েছে ওই দিনই দুনিয়া আসলে বদলায় গেছে। হঠাৎ করে যখন লকডাউন শেষ হবে, যখন ভাইরাসে একটা প্রতিশোধ বাইরে হবে, নট নেসেসারি দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, এভরিথিং হ্যাজ অলরেডি চেঞ্জ। তো আমাদেরকে ওইভাবে আসলে ব্যবস্থা নিতে হবে। এন্ড যারা আসলে লেখালেখি করতে চায়, আমার মনে হয় দিস ইজ দ্য গোল্ডেন এজ, যে লেখালেখি করে যে কোনো মানুষের সামনে উপস্থাপন করতে পারতেছি। সো ফেসবুকে অনেকে লেখালেখি করতেছে, হয়তো তার ওইটার জন্য ঠিক মতো টাকা পাচ্ছে না, বা অ্যাটলিস্ট লেখালেখি করে তার ট্রাই করে দেখতে পারতেছে যে মানুষ আসলে তার লেখাটা পছন্দ করতেছে নাকি না। তো আমি বলবো যে যে কেউই যদি লেখালেখি করতে পছন্দ করে, জাস্ট ট্রাই ইট আউট। ফেসবুক পেজে লিখো কিংবা ফেসবুক প্রোফাইলে লিখো, তারপর লিখতে লিখতে হয়তো তোমার হাতে লেখা হয়তো ঠিকঠাক হবে, হয়তো একটা বই তুমি বের করে ফেলবা, তারপর হয়তো তুমি রকমারিতে মুঠো বইতে দিলা, অথবা নিজেরই একটা ওয়েবসাইট খুলে সেলস ফানেল তৈরি করে ওইখানে অনলাইনে দিয়ে দিলা। বাট ডু ইট, নট নেসেসারিলি বইটা আমাদেরকে হার্ড কপি দিতে হবে। হ্যাঁ, হার্ড কপির সাথে একটা ইমোশন অফকোর্স লেগে আছে, হয়তো আমার পিছিয়ে আমাদের একটা পুরো লাইব্রেরি, ছোটখাটো লাইব্রেরি বানাই ফেলছি। বাট দেন এগেইন, আমরা যখন সফট কপিটা বানাচ্ছি, আমাদের কিন্তু জিরো কস্ট বইটাকে রেপ্লিকেট করতে। আমরা যদি 1000 মানুষের কাছে বই ডেলিভার করতে চাই, আমাদের অনেক সময় লাগে, প্রিন্ট লাগে, অনেক মানুষ লাগে, অনেক খরচ যায়, অনেক গাছ কাটতে হয়। বাট আমরা একদিনের মধ্যে হয়তো 10,000 কপি অনলাইনে দিতে পারছি, বিকজ অনলাইনে জিনিসটা একদম রেপ্লিকেট করা ইজি, অনেক বেশি সাস্টেইনেবল, অনেক বেশি গ্রোথ করা যায় এখানে। তো আমার মনে হয় রাইটারদের এখন একটু চিন্তা করা দরকার যে এতদিন আমরা লিখতাম, বই হিসেবে পাবলিশ করতাম, ওইটাকেই মডার্ন যুগে আমরা কিভাবে পিডিএফ এ দিতে পারি, কিংবা অনলাইনে দিতে পারি, কিংবা ব্লগে আকারে দিতে পারি, কিংবা হয়তো আমরা অডিও আকারে দিতে পারি, জাস্ট অডিও বুক হিসেবে দিলাম। তো আমাদের অল্টারনেটিভ গুলো চিন্তা করার সময় আই বিলিভ চলে আসছে। করোনা, হ্যাঁ অফকোর্স একটা বাজে সিচুয়েশন, বাট আই গেস এটা যারা থট লিডার আছে তাদেরকে পুশ করবে খালি রাইটিং মিডিয়ামে না থেকে আর একটু ডিফারেন্ট মিডিয়ামে তাদের কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য। দ্যাট উড বি মাই সাজেশন। থিঙ্ক ডিফারেন্টলি, prepare for the best. Thank you so very much, baby. We're really pleased to have you among with us. So, getting back to Kinkor Hasan, please. এক মিনিট চেয়ে নিচ্ছি আমি একটু, জাস্ট
বিদায় নেয় আর কি একটু গুছিয়ে কয়েকটা কথা বলা হয়নি, যেটা সেটা হচ্ছে যে প্রথমত যেটা এই লকডাউনে আমার একটা অবজারভেশন ছিল, আমরা তো অনেক রকম করে ভাবতে পারছি, ভাবার সময় হচ্ছে লেখালেখির জন্য খুব একটা ভালো সময়। তো আমার একটা অবজারভেশন ছিল যে কয়েকদিন পরে কিন্তু দম বন্ধ হয়ে চলে আসে। প্রথম দিকে মনে হচ্ছিল ছুটি, তারপর যখন একটু সময় যাওয়া শুরু করলো তখন দম বন্ধ লাগছিল। আমার যে অবজারভেশনটা সেটা হলো, যেহেতু মায়েদের নিয়ে মায়েদের সাথে বলা হচ্ছে এখানে, তো আমার মনে হচ্ছিল যে আমার মা যে কিনা গৃহিণী, সে কিন্তু আজীবনের জন্য লকডাউনে, সে কিন্তু এই বাড়িতেই থাকে, সেই বাড়িতেই রান্না করে এবং ছুটির দিনগুলো তার জন্য আরো বেশি কষ্টের। সো এই এই জায়গাটার সাথে সে কিন্তু মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছে। সো মানুষ না সবকিছুর সাথে আসলে মানিয়ে নেয় এবং একটা রেসপেক্টের জায়গা তৈরি হচ্ছে ফ্যামিলির মানুষগুলোর জন্য। আমি আসলে রান্নাঘরে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম, আমি একটু ধোয়া মোছার কাজে হেল্প করার চেষ্টা করলাম। সো এই জায়গাগুলো একটু দরকার, যেহেতু সাইকোর নিয়ে কথা হচ্ছে। আরেকটা জিনিস একটু বলি, যে যে মানসিক স্বাস্থ্য নিয়ে যে আন্দোলনটা করছে, আজকের এই আয়োজনটা করার জন্য, সবাইকে ডাকার জন্য সাইকোরকে আলাদা করে একটা ধন্যবাদ। আর যেহেতু বিদায় নিচ্ছি, সেই বিদায়ের জায়গা থেকে শুধু একটু বলি, ইমরান অনেক ধন্যবাদ। সাদমান আমার খুব কাছের একটা ছোট ভাই, সো ওর সাথে আসলে নতুন করে কিছু বলার দরকার নাই। আমাদের যেটা হয় যে আমরা কাজ করার জন্য আসলে সবসময় মুখিয়ে থাকি যে কেমনে আরো কাজ করব, সাদমানের সাথে কেমনে আরেকটু সময় কাটানো যাবে, বা সাদমান আমার সাথে সময় কাটাবে। সো কোনো একটা কাজের উছিলায় আবার একসাথে হই, আবার কাজ করি। তো এই জায়গাটা তৈরি হয়। সাদমানের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমার মনে হয় যে শেখার আসলে কোনো বয়স নাই। এবং আমি আরেকটা জিনিস যেটা করি, আমি মানুষের না সবসময় শিশুর হওয়া উচিত, শিশুর মতন কৌতূহলী হওয়া উচিত, শিশুর মতন আনন্দ পেতে শেখা উচিত। তো আমি সবসময় আমার চেয়ে যারা বয়সে ছোট এদের সাথে থাকার চেষ্টা করি। তো সাদমানের সাথে থাকলে আমি খুব এনার্জেটিক হয়ে যাই। আর ডন ভাইকে নিয়ে একটু বলি, ডন ভাই অনেক পরিচিত মানুষ, অনেক গল্প শুনেছি, তার কথা শুনেছি অনেকের কাছে। তো আজকে প্রথম পরিচয়, এন্ড আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। এন্ড মনে হলো যে আজকে আসলে রিলেশনটা প্রথম পরিচয় হলো, এটা গ্রো করবে, গাছ বড় হবে একটু করে করে। তো অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং সবার সাথে আড্ডা দেওয়ার এবং শেখার একটা সুযোগ করার জন্য। বুঝি নাই ডন ভাই? আপেল গাছ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ কিঙ্কর হাসান ভাইয়া। বলা হয় যে বিনয়ীদের সাথে থাকলে বা চিন্তাশীলদের সাথে থাকলে খুব স্বভাবত বা খুব স্বাভাবিকভাবে বিনয়ী হওয়া শেখা যায়, চিন্তাশীল হতে শেখা যায়, চিন্তাশীল হতে চিন্তা করা যায়। সেই শিক্ষাগুলি হচ্ছে আজকের ব্যক্তিগতভাবে আমি এই সেশন থেকে পেলাম। এবং আমার সাথে বা আমাদের সাথে যারা অডিয়েন্স ছিলেন, পরবর্তী সময়ে যারা এই ভিডিওটি যারা দেখবেন, তারা সবাই হচ্ছে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন, তাদের অনুভূতিতে দাগ কেটে যাবে এই বিষয়গুলো। অবশ্যই আমাদের অডিয়েন্স যারা ছিলেন খুব চমৎকার কমেন্ট করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, লেখালেখিতে ভালো কিছু হ্যাক শেয়ার করার জন্য কিভাবে ভালো করা যায়। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের সামাজিক, দেশের অভ্যন্তরীণ অবস্থা, বিদেশি সংস্কৃতি, সবকিছু মিলিয়ে আজকের আমাদের অডিয়েন্স বেশ উপভোগ করেছে আমাদের এই সেশনটি। আপনাদের তিনজনকে, এটা ফর দ্য ফার্স্ট টাইম এবার, যদিও সাদমান ভাইয়ের সাথে আমাদের রবি টেনমিনিট স্কুলে কাজ করার সুবাদে আগে দেখা হয়েছিল বা আগে থেকে খানিকটা পরিচিত, কিন্তু আমরা কখনো স্পন্টিনিয়াস এত সময় নিয়ে হয়তো কথা বলা হতো না, অন স্ক্রিন হয়ে গেল। সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা। কিঙ্কর হাসান ভাইয়ের সাথে আজকে ফর দ্য ফার্স্ট টাইম এবার, ডন ভাইয়ের সাথে আগে সেশনে দেখা হতো, এইভাবে কখনো হয়ে ওঠেনি, বইমেলা দেখা হয়েছিল অনেকবার। সো থ্যাংকস টু each one of you for being here with us and for considering your valuable time and share something hacks and tips for us and for the audience as well. Thank you. So back to Don Bhaiya. Thank you. র্যাপিং পেপার আর স্কচ টেপ তো নাই। Everyone, you did a great job, bro. You did a great job. থ্যাংক ইউ ভেরি মাচ টাকার জন্য। ইমরান বলছিল যে মানে আমরাই কথা বলবো, ওকে কিছু করতে হবে না, বাট তুমি অনেক সাপোর্ট দিলা। থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান। Thank you so much. আসলে মানে ইট ওয়াজ আ গ্রেট সেশন, যেটা হয়তো যে কোনো সেশনে আসার আগে প্রথমে একটু আন্ডারস্টিমেট করা হয়, বাট এসে বোঝা যায় যে না, সেশনটা খুব ভালো ছিল। তাই কিন্তু বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এবং অফকোর্স সাদমান এবং কিঙ্করের মতো মানুষ যখন সেখানে থাকবে, এটা তো ভালো হবেই, মানে এটা তো বাধ্য, এটা বাণিজ্যতা ভালো তো হতেই হবে। ওইটাই হয়েছে। এবং থ্যাংক ইউ ম্যান এটা অর্গানাইজ করার জন্য এবং আমাকে ডাকার জন্য। ফর দ্য প্লেজার, ফর দ্য অনার, ফর দ্য প্রিভিলেজ। এবং ইনশাল্লাহ আবারও দেখা হবে। আই হোপ নিউ নর্মাল কবে কি হবে জানি না, বাট ফিজিক্যালিও ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন অনলাইনে দেখা হবে। Thank you once again. All credit goes to Team Cycle Organization and Murad and his team. Basically, Murad called upon me here
and so that I have the chance to host you all. So মুরাদকে আরেকবার থ্যাঙ্কস আমাদের সবার পক্ষ থেকে। ভিউয়ার্স, এই বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সেশনে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে বা এই অতিথিকে নিয়ে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ চিন্তা নিয়ে থাকুন, ইতিবাচকতা ছড়িয়ে দিন, ইতিবাচক চিন্তার সাথে থাকুন, সাইকির অর্গানাইজেশনের সাথে থাকুন, ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন, পুরস্কার জিতুন। আশা করছি অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ঠিক। আসসালামু আলাইকুম।